কিছুক্ষণ পরই বা ভিতর থেকে বের হয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তো কি মিস্টার, এখন চলেন তাহলে। এবার পেছন পেছন আমিও হাসপাতাল থেকে বের হলাম। হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় আসতেই পেছন থেকে শব্দ আসলো। ভাইয়া তুমি এত নিষ্ঠুর কিভাবে? সেই যে আমাদের বাসা থেকে গেলে আমার তো আর খবরই নিলে না। একবারেও কি এই বোনটার কথা মনে হয় না? পেছনে তাকে মাহিকে দেখে বললাম, ও তুই? আমি কিভাবে তোর খবর নেব বল? তুই তো জানিস আমি একটু অসুস্থ। তোরে বলছি না আমাদের বাসায় যাওয়ার জন্য। তোমাকে দেখে এখন মোটামুটি ভালোই লাগছে। যাক, এখন তাহলে হাঁটতে পারছো তুমি। এটা কি আমার নতুন ভাবি নাকি? মাহির কথা শুনে বা হাসি দিয়ে বলল, ভাবি হলে কি আর তোমার ভাইয়ের সাথে হাঁটতে বের হতাম? তোমার ভাবি হলে তো তোমার ভাইয়ের কোলে উঠে যেতাম। এবার কথা শুনে আমি হাসতে লাগলাম। ভেবেছিলাম ইভা হয়তো ওর বোনের মতোই রাগী মেয়ে, কিন্তু না, ওর মন মানসিকতা একটু অন্যরকম। এতদিন পর তোমার সাথে দেখা, চলেন না ভাইয়া রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি? চল, সমস্যা নেই। তাছাড়া তোমাকে কিছু কথা বলার আমার খুব প্রয়োজন। আমাকে আবার কি বলবেন ডক্টর ম্যাডাম? তবে আমার পকেটে কিন্তু এত টাকা নেই, বিল কিন্তু আপনারই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেব। এখন চলেন তাহলে, যাওয়া যাক। সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করে টেবিলে বসতেই ইভা মাহিকে উদ্দেশ্য করে বলল, তুমি কি হও? তার আগে আপনি বলেন এই কথা। কারো কিছু বলতে হবে না। মাহি হলো আমার ছোট বোনের মতো। একসময় ওদের বাসায় থাকতাম, এই জন্য ওর সাথে আমার পরিচয়। কিন্তু ডক্টর ম্যাডাম, আপনি এত কিছু জেনে কি করবেন? আচ্ছা যাই হোক, মাহি, তুমি কিছুক্ষণের জন্য একটু চুপ থাকবে, কোনো কথা বলবে না, ঠিক আছে? আমি তোমার ভাইকে কিছু কথা বলবো। মাহি আচ্ছা বলে চুপ হয়ে গেল। ইভা আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো নাকি? বলেন, কি বলবেন? আসলে কথাটা হচ্ছে এই যে, আপনি কি আমাকে বিয়ে করবেন? এবার কথা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি বড় বড় চোখ করে এবার দিকে তাকিয়ে আছি। আমার মতো মাহি এবার কথা শুনে অবাক হয়েছে। আজকে সকালে এম এর সাথে আমার ঝগড়া হয়েছে, আর বিকেলে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। কিভাবে কি? আমার তো মাথায় ঢুকছে না। এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে কি দেখেন? আমি তো শুধু বলেছি আমাকে বিয়ে করবেন নাকি। আসলে আমি প্রেম টেম পছন্দ করি না, এজন্য সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম। আপনাকে প্রথম দেখায় একটু পছন্দ হয়েছে, কিন্তু ঝগড়ার কারণে কিছু বলতে পারিনি, আর এখন বললাম। আপনি যতই ইচ্ছে তত সময় নিন, কিন্তু আমাকে জানাতে হবে কিন্তু। অবাক হওয়ার কোনো কারণ নেই, এগুলো আমি মন থেকে বললাম, বাকিটা আপনার ইচ্ছা। আপু, আপনি এসব কি বলছেন? আপনার মাথায় আছে তো? ভাইয়ার কয়েকদিন আগে ডিভোর্স হয়েছে। ভাবি কারোর সাথে পরকীয়ায় লিপ্ত ছিল এই কারণে। মাহিকে ধমক দিয়ে বললাম, তোরে বলছি এই কথা বলার জন্য, একটু চুপ থাকতে পারিস না? ডিভোর্স তো হয়েছে নাকি? আর আমার তো এতে কোনো সমস্যা নেই। এখন আপনি আপনার মতামত বলেন। দেখো ইভা, তুমি মজা করছো না তো আবার? নাকি আমি সকালে তোমার সাথে ঝামেলা করেছি বলে এখন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছো? ধপ করে ইভা আমার হাত চেপে ধরে বলল, আমি আপনার সাথে মিথ্যা বলবো কোন দুঃখে? আমি সত্যি মন থেকে কথাটা বলছি। আমি সব কিছু ভেবে শুনেই বলছি যে আমাকে বিয়ে করবেন নাকি। এখন বাকিটা আপনার ইচ্ছা। এবার হাত ছড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি, পরে তোমাকে জানাবো। আমি কিন্তু একজন ডাক্তার, সরাসরি চাকরিজীবী একটা মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। একটু চিন্তা ভাবনা করেই উত্তর দিও। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, এখন আমার যেতে হবে। তাহলে আমি যাই, কেমন? আমাকে নিয়ে আবার মজা করছেন না তো? একবার কারো কাছে ঠকে এখন বুঝতে পারছি। আপনার বোন যদি এখন এখানে না থাকতো তাহলে আপনাকে জড়িয়ে ধরে কিস করতাম, তাহলে হয়তো বিশ্বাস করতেন। তবে হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি কথাই বলছি। আশা করি তোমার উত্তর হ্যাঁ হবে। তাহলে আমি গেলাম। আমি কি এগিয়ে দিয়ে আসবো? আপনাকে তো বাসায় দিয়ে আসার জন্য আমার কাজ ফেলে আসতে হয়েছে। আপনি কি এগিয়ে দিয়ে আসবেন আমাকে? তবে সেই সময়টা হোক, তখন হাতে হাতে রেখে এগিয়ে দিয়ে আসিয়েন। দেখতে দেখতে ইভা আমাদের চোখের সামন থেকে গোদা হয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি, একটু গেমে কি বলে গেল? আমার তো মাথায় কাজ করছে না। কি রে ভাইয়া, প্রথম দেখায় একেবারে বিয়ের প্রস্তাব দিয়েছো? কিভাবে কি? আমি তো এটাই বুঝতে পারছি না। চল এখন আমরাও চলে যাই। রেস্টুরেন্টের বিল দিয়ে বের হয়ে বললাম, এই মেয়ে হলো সেই পুলিশ অফিসারের ছোট বোন, যার সাথে আমার ঝামেলা হয়েছিল। মাহি দাঁড়িয়ে বলল, আর কত কিছু শুনতে হবে বলো? শেষ পর্যন্ত কিনা শত্রুর সাথে হাত মেলাতে যাচ্ছিস? সকালে এই মেয়ের উপর আমি পানি দেওয়ার কারণে ওর সাথে ঝগড়া হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে ওর বড় বোনকে ডেকে নিয়ে আসে, আর আমি রাগের মাথায় ওর বড় বোনকে লিপকিস করে ফেলি। সব কিছুর পরে এই মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমার তো বাবা মাথা ঘুরছে। ভাইয়া তুই গিয়ে মরগা, মন যা চাই তাই কর। আমি নাই এসবের ভেতরে।
তবে তোমার কপালে শনি আছে বলে দিলাম। আরে দাঁড়া তুই, আমাকে একা রেখে কোথায় চলে যাস? অনেকক্ষণ ধরে বাহিরে আছিস, পরে আম্মু বকা দিবে। কালকে সময় করে তোমাদের বাসায় আসবো, ঠিক আছে? মাহি যাওয়ার পর আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। যাক, এতদিন পর আম্মুর হাতের পিঠা খাবো। কিচেন থেকে কয়েকটা পিঠা নিয়ে আমি আমার ছোট বোনের রুমে চলে গেলাম। গিয়ে দিকে একা শুয়ে শুয়ে পড়ছে। আমি কি ওর পাশে বসতেই একা আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আবারও পড়ায় মনোযোগ দিল। আমি ওর মাথার চুল জোরে টেনে বললাম, আমার সাথে কথা বলছি, নইলে কিন্তু তোর মাথার চুল টেনে একটাও থাকবে না বলে দিলাম। ভাইয়া চুল ঝাড় বলছি, আমি ব্যথা পাচ্ছি। বল, আমি যা বলবো তাই শুনবি। তুই চুল ছাড়বি কিনা, নাকি আমি আম্মুকে ডাক দেবো? আমি এবার চুল ছেড়ে দিতেই একা আমার হাতে কামড় বসিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, নতুন মেয়ে দেখলে শরীরে ভাপ এসে যায় না? তো যা ওদের কাছে। কি নোংরা কথা বলিস তুই, ছি। এখন তোর কথাটা সত্যি হয়েছে রে বোন। আমার কথা সত্যি হয়েছে মানে কি বলতে চাস তুই? হাসপাতাল থেকে বের হওয়ার পর ওকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওখানে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি করবো এখন সেটাই ভাবতেছি। আমার কথা শুনে একা হো হো করে হাসতে হাসতে বলল, আরে তোরে আবার ওই মেয়ে বিয়ের প্রস্তাব দিবে? আমার তো বিশ্বাস হয়ে গেছে রে ভাই। যা এসব কথা গিয়ে অন্য জায়গায় বল। সিরিয়াস হয়ে বলছি এই কথা আমি, বিশ্বাস কর আমাকে। কি সত্যি নাকি? আরে বাবা হ্যাঁ রে, প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ে। কি বলবো বল। তোর কথা শুনে আমার মাথা করছে। এই মেয়ে জানে না তোর আগে বিয়ে হয়েছিল? সব কিছু জানে এই মেয়ে। ভাই আমার আর কিছু বলিস না, আমি পাগল হয়ে যাবো। যা বললি সব আমার মাথার উপর দিয়ে গেছে। আরে রাগে সব কথা, এখন তুই বল আমি কি করব। বিষয়টা চিন্তার ব্যাপার, তবে সময় তো আছে, দেখা যাক কি হয়। এখন আমাকে বিরক্ত করিস না, যা তো তুই তোর রুমে। আচ্ছা পর তুই। আমি আর কিছু না বলেই রুমে চলে গেলাম। রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠলাম। আজকে থেকে আমার নতুন করে নতুন জীবন শুরু হতে যাচ্ছে। এজন্য উল্টাপাল্টা কিছু করা যাবে না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। নিচে গিয়ে দেখি আম্মু সকালে নাস্তা তৈরি করছে। আমি কিচেন রুমে গিয়ে বললাম, আম্মু, বাবার কাছ থেকে দোকানের চাবিটা একটু এনে দাও তো। আম্মা আমাকে সকাল সকাল দেখিয়ে বলল, আমার ছেলে তো দেখি এখন কোনো কিছু ছাড়াই হাঁটতে পারে। যাই হোক, দেখে একটু ভালো লাগলো। আর এত সকালে কিভাবে ঘুম থেকে উঠলি? এত কথা বলতে পারবো না, তবে বাসায় আর বসে থাকতে পারবো না। যাও, বাবার কাছ থেকে একটু চাবিটা নিয়ে এসো প্লিজ। আম্মু আমার কথা শুনে ভেতরে চলে গেল। একটু পরে সে আমার হাতে চাবি দিয়ে বলল, কিছু খেয়ে যা। না আম্মু, এখন কিছু খাবো না। গেলাম আমি। বাসা থেকে বের হয়ে দোকানের সামনে চলে গেলাম। দোকান খুলে ভিতরে গিয়ে বসলাম। অনেকদিন পর বাবার দোকানে বসেছি। একটু কেমন কেমন যেন লাগছে। সকালে কাস্টমার একটু বেশি থাকে, এজন্য কাজে বিজি হয়ে গেলাম। হঠাৎ করে এক কাস্টমার বলল, বিয়ের আগে এত কাজ করতে হবে না, নিজের শরীরে একটু যত্ন নিতে হবে না? ভালো হয়েছেন কাল মাত্র, আর আজকেই কাজে বিজি হয়ে গেলেন। সকাল সকাল কিছু খেয়ে আসছেন তো নাকি? আমি মুখ তুলে কাস্টমারের দিকে তাকিয়ে দেখি ইভা ডক্টরের পোশাক পরে আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইভাকে দেখে হাসি দিয়ে বললাম, তা ডাক্তার ম্যাডাম, আপনি কি হাসপাতালে যান নাকি? সময় মতো যেতে হবে তো। তবে সকাল সকাল হবু হাজবেন্ডের মুখটা দেখলাম, মনে হচ্ছে যেন আজকে সারাটা দিন আমার ভালোই যাবে। এবার কথা শুনে একটু লজ্জা পেলাম। তা বললাম, তা ম্যাডাম, আপনার কি কিছু লাগবে? লাগবে তো আপনাকে। এই কথা বলে এবার হাসতে লাগলো। এবার হাসির দিকে তাকিয়ে যেন আমি হারিয়ে গেলাম। এবার আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, মানুষের সমস্যার তো আর শেষ নেই। যদি কোনো দিন বিপদে পড়েন আমাকে একটা কল দিবেন। বিয়ের আগে আমি আবার বিধবা হতে চাই না। তবে সারা রাত ভর কি চিন্তা করলেন? আপনার বাবা মাকে আমাদের বাসায় পাঠাবেন নাকি না আমার বাবা মাকে বলবো আপনার বাসায় আসতে? যা করবেন তাড়াতাড়ি করবেন। সব কিছু তো তাড়াহুড়ো করলে হবে কি, একটু সময় নেওয়ার দরকার। এই মুহূর্তে বাবা ভিতরে এসে বলল, তা বাবা সবকিছু ঠিক মতো চলছে তো? আমি বাবাকে দেখি ইভাকে ইশারা করে বললাম চলে যেতে। ইভা আমার সামনে আমার ফোনটা রেখে বলল, সালাম শ্বশুর আব্বা, ভালো আছেন তো? বাবা চোখ বড় বড় করে বলল। শ্বশুর আব্বা মানে? ইভা হাসি দিয়ে বলল, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমি এখন গেলাম তাহলে। এই কথা বলে ইভা চলে গেল। আমি তখন ভয়ে আছি, না জানি বাবা আমাকে আবার কি বলে ফেলে। নিজের ইচ্ছা মতো সবকিছু করলে হবে না, মাথায় একটু বুদ্ধি নিয়ে কাজ করিস। এই পর্যন্ত বললাম, আর বেশি বলবো না। এই নে, এইখানে তোর আম্মু খাবার দিয়েছে, খেয়ে নে, কাছে লেগে পড়। আমি চুপচাপ বাবার হাত থেকে খাবারগুলো নিয়ে খেতে লাগলাম। খাবার শেষ হতেই আবারও কাজে বিজি হয়ে গেলাম। কাজ করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেল। হঠাৎ করে 5-6টা পুলিশ এসে আমাদের দোকান ঘেরাও করে ফেললো। দূর থেকে রৌদ্র ইশারা করে মাথা ঝাঁকিয়ে বলল,
উনি যা বলবে সব মিথ্যা কথা, পারলে পালিয়ে যা। আমি চুপচাপ বাবার সাথে দাঁড়িয়ে আছি। রিয়া পুলিশের পোশাকে আমাদের সামনে এসে আমাকে বলল, মিস্টার লাদেন সাহেব, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার বউ আপনার নামে অভিযোগ করেছে। কাকে তুমি 2-5 বুঝতে আসছো? আমার ছেলে ওর বউকে ডিভোর্স দিয়েছে, ওর সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। আর কে না কে রিপোর্ট করেছে, এতে আমার ছেলের কি দোষ? হ্যাঁ, আঙ্কেল, আপনি হয়তো এই বিষয়ে জানেন না, এই জন্য চুপ করে থাকেন। এখন ভালোই ভালোই আমাদের সাথে যাবি নাকি অন্য ব্যবস্থা করতে হবে? আমি বুঝে গেছি যে আজকেরও সম্পূর্ণ প্ল্যান করে আমাকে ধরে নিতে আসছে। আমি এবার নম্বরে ছোট্ট একটা মেসেজ দিলাম যে তোমার বোন আমাকে ধরে নিতে আসছে, আর থানায় নিয়ে গিয়ে যে কী করবে জানি না। ভেবেছিলাম তোমাকে হ্যাঁ বলবো, তার হতে দিল না তোমার বোন। রিয়া দূর থেকে পিস্তল তাক করে বলল, বাহিরে আয় বলছি, নইলে তোরে গুলি করা কিন্তু আমার অর্ডার আছে। পরিস্থিতি আর খারাপের দিকে নিয়ে লাভ নেই। আমি দোকান থেকে বেরোতেই একজন কনস্টেবল এসে আমার হাতে হাত করা লাগিয়ে দিল। বাবা শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি জানি এখানে ওনার তেমন কিছুই করার নেই। আমাকে ধরে পুলিশের জিভে বসানো হলো। আশ্চর্যের বিষয় এটা যে রিয়া আমার সামনে বসেছে। আমি চুপ করে বসে আছি দেখে রিয়া বলল, ইচ্ছে করলে তোর বাবার সামনে আমি তোরে মারতে পারতাম, কিন্তু দেখ, তোরে সম্মানের সহকারে থানায় নিয়ে যাচ্ছি। থানায় নিয়ে বুঝে আমাকে আদর করবেন? তবে আমার বিশ্বাস আপনি আমার একটা চুলও বাঁকা করতে পারবেন না। মারবেন তো দূরের কথা। রিয়া আমার কলা চেপে ধরে বলল, এটা তোর বাড়ি না যে চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবি। এটা কিন্তু আমার থানা, এখানে হুকুম চলে আমার। কালকে সকালের ঘটনা মনে আছে তো? রিয়া আমার কথা শুনেই ঠাস ঠাস করে আমার গায়ে চড় দিয়ে বলল, তোর ঠোঁটগুলো কেটে লবণ দিব। আগে তো আমার সাথে থানায় চল। আমি তো দেখতে চাই আপনার কত পাওয়ার পুলিশ ম্যাডাম। থানায় নিয়ে আমাকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে দিল। রিয়া থানার সবাইকে বলেছে যে এই ছেলেটাকে মেরে বেহুশ করতে পারবে যে সে একদিনে ছুটি পাবে। রিয়ার কথা শুনে অনেকে রাজি হয়ে গেল। রিয়া মাইশার চাচাতো বোনের দিকে তাকিয়ে বলল, তোমার বোনকে তো ও ডিস্টার্ব দিয়েছে, তোমার যদি রাগ থাকে তো। রিয়ার কথা শুনেই মাইশার চাচাতো বোন ভেতরে ঢুকলো। লাঠি হাতে মাইশার চাচাতো বোন ভেতরে ঢুকে বলল, আজকে কই পালিয়ে যাবি বল? পালিয়ে যাওয়ার জায়গা পাবি কি? আমাকে মেরে দেখ তো আগে, পরে না হয় এই কথা বল। মাইশার চাচাতো বোন যে আমাকে মারতে লাঠি তুলবে ঠিক তখন ইভা ভেতরে ঢুকে চিৎকার দিয়ে বলল, যে আমার হবু হাজবেন্ডের গায়ে হাত তুলবে তার হাত আমি কেটে ফেলবো বলে দিলাম। ইভাকে দেখে আমি হাসি দিলাম আর বললাম, আমি জানতাম ইভা এখানে চলে আসবে। ইভা ওর বোনের সামনে গিয়ে বলল, আপু, তুই কাকে ধরে নিয়ে এলি? এটা তোর মাথায় আসছে? ওর সাথে আমার বিয়ের কথা চলছে, আর তুই কি না? রিয়া চোখ বড় বড় করে ওর বোনের দিকে তাকিয়ে আছে। শুধু রিয়া না, থানার সবাই ইভার দিকে তাকিয়ে আছে। ইভা ওর বোনকে নিয়ে একটু আড়ালে চলে গেল। একটু পর 2 বোন হাসতে হাসতে বের হলো। রিয়া সবাইকে বলল আমাকে যেন সম্মানের সাথে এই থানা থেকে বের করে দেয়। রিয়ার কথা শুনে আমি বোকা বনে গেলাম। যে মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য দিনরাত আমার পেছনে পড়ে থাকে, আর সেই মেয়েকে না আজকে আমাকে ছেড়ে দিচ্ছে। ইভা কেমন বলল ওর বোনকে? আর আমার কাছে বিষয়টা কেমন যেন ভালোও ঠেকছে না। জেলের ভিতর থেকে বেরোতেই ইভা আমার হাত ধরেই বলল, তোমার কোথায় কোনো আঘাত লাগে তাই তো? ওরা কি তোমাকে মেরেছে? আমাকে একবার বলো। না, তেমন কিছু হয়নি। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। চলেন আমার সাথে, এখান থেকে কি আর করবেন? এবার সাথে থানা থেকে বের হবো যখনই পিছনে তাকিয়ে দেখি রিয়া কেমন যেন রহস্যময় হাসি হাসছে। আমার মাথায় কিছুই ঢুকছে না। তবে আমার সাথে কিছু একটা হতে তো চলেইছে। আমি বুঝতে পারছি না কি হবে আমার সাথে। থানা থেকে বের হতেই ইভা বলল, আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। এখন বাসায় গিয়ে আপনি আপনার বাবা মাকে নিয়ে আমার বাসায় আসবেন, ঠিক আছে? কি বলো এত তাড়াতাড়ি? আমি কিছু জানি না। আপনি বাসায় গিয়ে আপনার বাবা মাকে বুঝিয়ে আমাদের বাসায় নিয়ে আসবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমার করে নিব। সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না ইভা? আমি বাসায় গিয়ে রেডি হচ্ছি, বউয়ের সাজে সাজবো যাতে আপনার বাবা মা আমাকে দেখে পছন্দ করে। এই কথা বলে এবার এক মুহূর্ত দাঁড়ালো না। আমি যেন কোনো একটা ঘোরের মধ্যে আছি মনে হচ্ছে। এবার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। কি করব না করবো এটাই বুঝতে পারছি না। ধীরে ধীরে বাসার দিকে যেতে লাগলাম। তবে আমার মাথায় মহা একটা টেনশন। একটু আগে এবার আমাকে কি বলে গেল? এখন কি আমার সত্যি ওদের বাসায় যেতে হবে? দরজা খুলে বাসার ভিতরে যেতেই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোর কিছু হয় নাই তো? ওরা তোর গায়ে হাত তুলে নাই তো আবার? না আম্মু, আমার কিছু হয়নি, ছাড়ো আমাকে। দেখি মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে বাবা, বল আমাকে। বাবা সোফায় বসে বলল, আমি জানতাম তুই ফিরে আসবি। মেয়েটা যেভাবে পাগল হয়ে থানায় দৌড়ে গেছে, আমার ওকে দেখে একটু বিশ্বাস ছিল যে
তোর কিছু হবে না, তবে যাই বলিস মেয়েটা অনেক ভালো। এই মেয়ে তোর কপালে জুটলো কিভাবে, এটাই তো আমি বুঝতে পারছি না। আমি আবার বাবার পাশে বসে বললাম, বাবা একটা কাহিনী তো ঘটে গেছে, এখন আমি কি করবো এটাই বুঝতে পারছি না। কেন বাবা, কি হয়েছে বল আমাকে। আর এত চিন্তিত হয়ে লাভ আছে, বল কি হয়েছে আমাকে বল। বাবা, এই মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আজকে থানা থেকে বের হয়ে বলল আমি আর হাসপাতালে যাব না, বাসায় গিয়ে বউ সাজবো, আর আপনি আপনার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবেন আমাকে দেখতে। এই অল্প কিছুর মাঝে এত কিছু ঘটে গেছে, আমার মাথায় ঢুকছে না বাবা, আমি কি করব না করব। কি বলিস, সত্যি নাকি? হ্যাঁ বাবা, সত্যি। বাবা আম্মুকে বলল, যাও গোসল করে রেডি হয়ে নাও, আজকে আমরা তোমার ছেলের বউকে দেখতে যাব। বাবার কথা শুনে আমি মনে মনে একটু খুশি হয়েছি। যাক, শেষ পর্যন্ত বাবা এসে আমাকে এই বিয়েতে মত দিয়েছে। বাবা আমার মুখের উপর তাকিয়ে বলল, তুই কাউকে পছন্দ করিস এটা আমাদের বলবি না? আমার ভয় হচ্ছে। এই জায়গায় তোর ডিভোর্স হয়েছে কয়েকদিন হলো, এর ভিতর যদি বাবা, অতীতে কি হয়েছে না হয়েছে এসব মনে রেখে আমাদের কি কোনো লাভ আছে তুমি বলো। বড় কথা হলো ভাইয়া একটা মেয়েকে পছন্দ করেছে, ছেলে মেয়ে যদি রাজি থাকে তাহলে তো এখানে আমাদের কিছু বলার নেই। তো তুমি কি বলো বাবা? এত কথা বলে লাভ নেই, আমি মেয়ের সাথে আগে কথা বলছি। যা, তোরা সবাই রেডি হয়ে নিচে আয়। বাবার কথা শুনে উপরে চলে গেলাম। মনের ভিতর যেন কেমন কেমন করছে। ইভা কিনা আমার বউ হবে আমি তো ভাবতে পারছি না। খুশিতে নাচতে নাচতে রেডি হতে লাগলাম। সুন্দর করে হিরো সেজে রুম থেকে বের হলাম। নিচে যেতে একা বলল, একদম হিরোর মতো লাগছে আমার ভাইকে, ভাবি দেখলে তো একদম পাগল হয়ে যাবে। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। তবে তোর অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বোন। ভাইয়া এবার বোন রিয়া আবার তো কোনো ঝামেলা সৃষ্টি করবে না? না, সব কিছু মিটমাট হয়ে গেছে, তোরা চিন্তা করতে হবে না। এখন চল যাওয়া যাক। আরে বাবা, এত পাগল হওয়ার দরকার নেই, দাঁড়া বাবা মা রেডি হয়ে বের হোক। ও তাই তো, খুশির ঠেলায় সব কিছু এখন ভুলে গেছি। বিয়ের পর তো এটাও ভুলে যাবি, আমি যে তোর ছোট বোন। হ্যাঁ, তুই তো সব কিছু জানিস মনে হচ্ছে। জানি, বলা লাগবে না। কেন, বিয়ে করে তো বউ যা বলে তাই করিস, তোরে চিনি না আমি? একার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলে একা যে কথাগুলো বলল সব কিছু তো সত্যি। আমি মাইশার কথা শুনেই পরিবার ছেড়ে দূরে চলে গিয়েছিলাম। না পেলাম একটু সুখ, না পেলাম শান্তি। একা আমার হাত ধরে বলল, সরি ভাইয়া, কিছু মনে করিস না, আসলে আমি একটু উল্টাপাল্টা কথা বলে ফেলছি। আরে না, তুই উল্টাপাল্টা বলবি কেন? যা বললি সব কিছু সত্যি কথাই। দু ভাই বোন মিলে কি কথা বলছিস? বাহ বাহ, আমার ছেলেকে তো দেখতে একদম হিরোর মতোই লাগছে। বাবা কই আম্মু? এই কথা বলতে বাবা বের হয়ে আসলো। সবাইকে নিয়ে বাসার তালা দিয়ে বের হলাম। রাস্তায় যেতেই দেখি রৌদ্র মাত্র থানা থেকে এসেছে। আমাকে দূর থেকে দেখিয়ে বলল, কিরে বন্ধু, আঙ্কেল আন্টিকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কই আর যাবো, যাই তো তোমাদের ম্যাডামের বাসায়। কি কস, ওখানে কেন? রিয়ার ছোট বোন ইভার সাথে আমার বিয়ের কথা চলছে, জানিস না কিছু? বন্ধু, একটু এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে, 5 মিনিট। যা তাড়াতাড়ি কথা বলে আয়। আম্মুর কথা শুনে আমি রৌদ্রের কাছে চলে গেলাম। গিয়ে বললাম, তুইও চল তাহলে আমাদের সাথে। এ বিয়ে তুই করিস না, তবে মারার জন্য ওরা 2 বোন মিলে প্ল্যান করেছে, আমার কথা তুই বিশ্বাস কর। তোর আর ভয় দেখাস না আমাকে। সেদিন তুই যেভাবে বললি আমি তো ভয় পেয়েছিলাম যে না জানি আমাকে ধরে নিয়ে কী করে। কই কিছুই তো করতে পারলো না। তুই আমার বন্ধু, এই জন্য আমি তোর ভালোর জন্য বলছি। শেষে আমার একটা কথা তুই মিলিয়ে নিবি যে ইভা কখনো তোর বউ হবে না। আমি গোপন সূত্রে জানতে পেরেছি ইভার বিয়ে ঠিক করা আছে, আর ওই সেই হবু বর বিদেশে থাকে। থাক, তোর আর আমাকে কিছু বলতে হবে না। তুই তো থাকিস রিয়ার সাথে, না জানি রিয়া তোরে কি না কি মন্ত্র দিয়েছে কে জানে। আমি আমার বুকের উপর হাত দিয়ে বলতে পারি ইভা কতটা ভালো মেয়ে। আমার কথা তো বিশ্বাস করলি না, ঠিক আছে যা, বিয়ের দিন পর্যন্ত দেখ কি হয়। তোর সাথে তো আমার একদিন হলো বন্ধুত্ব হয়েছে, তোর কথা কিভাবে আমি বিশ্বাস করব বল? আমার সাথে যদি একদিন হয় তোর বন্ধুত্ব, তাহলে ইভার সাথেও তোর বিয়ের কথা চলতে একদিন হলো। ইভা যা বলবে সব কি সত্যি কথা হয়ে যাবে বল? একদিন হলে ইভা তোর জীবনে এসেছে, ও যা বলবে সব বিশ্বাস করবি। তাহলে আমি কি অপরাধ করলাম রে? যখন বিপদে পড়বি তখন ঠিক আমার কথা মনে হবে, মিলিয়ে নিস। আগে বউ তোর সাথে প্রতারণা করেছে, এজন্য ভাবলাম তোর একটু সাহায্য করি, কিন্তু তুই। ভাইয়া তাড়াতাড়ি আয় বলছি, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। রুদ্র হাসি দিয়ে বলল, আমি অন্তত দোয়া করি সবকিছু যেন ভালোভাবেই হয়ে যায়। রুদ্র আর কিছু না বলে ভিতরে চলে গেল। আমি গাড়ির কাছে গিয়ে ভেতরে বসে গেলাম।
সব কিছু যেন একটু আমার কাছে এলোমেলো লাগছে। আমার মন বলছে এখানে কিছু তো একটা হবেই, তবে কী যে হবে এটা আমার মাথায় আসছে না। এসব কিছু চিন্তা করছি, হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করতে পাশ থেকে এভা বলল, আমি তো সে কখন রেডি হয়ে বসে আছি। আপনি আসবেন কখন, নাকি আপনাকে বাসা থেকে তুলে নিয়ে আসতে হবে? না গো ম্যাডাম, বাসা থেকে তুলে আনতে হবে না, আমরা এখন রাস্তায় আছি, অল্প কিছুক্ষণের ভেতরে চলে আসব। সাথে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছেন তো নাকি? হ্যাঁ, সবাই আছে সাথে। হুম, আমার কথা শোনার জন্য। বাসায় আসেন, আজকে আপনার জন্য স্পেশাল একটা সারপ্রাইজ আছে। এভা কল কেটে দিয়ে একা বলল, এভা কল কেটে দিতেই একা বলল, ভাবি নাকি ভাইয়া? হুম। আমার কাছে দিদি একটু কথা বলতাম। বাসায় গিয়ে মন মতো কথা বলে নিবি। কিছুক্ষণের ভেতরে ইভাদের বাসার সামনে চলে গেলাম। ওদের বাসার সামনে নামতেই একজন মুরব্বী লোক এসে আমার বাবাকে সালাম দিল। ওনাকে দেখে বুঝে গেলাম যে এটাই ইভার বাবা। আমাদের সবাইকে বাসার ভেতরে নিয়ে যাওয়া হলো। আমি একার পাশে চুপটি করে বসলাম। আমাদের সামনে ইভার বাবা মা আর অচেনা একটা মেয়ে বসে আছে। বাবা সরাসরি বলল, ছেলে মেয়ে হয়তো আগে কথা হয়েছে, আমার ছেলের আগের একটা বউ ছিল এটা। বাবাকে থামিয়ে এবার বাবা বলল, এই বিষয়ে আপনাদের কিছু বলতে হবে না। আমার মেয়ে সব কিছু বলেছে আমাকে। ছেলে আর মেয়ে যেখানে নিজেরা নিজেদের পছন্দ করেছে সেখানে আমাদের আর কোনো আপত্তি নাই। আপনাদের মতামত কি? আমিও তো এই কথাই বলি, ঘর সংসার করবে ছেলে মেয়ে, সেখানে যদি ওরা একজন আর একজনের পছন্দ করে তাহলে আমাদের আর আপত্তি কি? এবার বাবা আলহামদুলিল্লাহ বলে বলল, আলহামদুলিল্লাহ। রিয়ার মা ইভাকে নিয়ে আস ওদের সামনে। রিয়া নামটা শুনে আমার মাথায় একটাই প্রশ্ন উঠে গেল, যে রিয়াকে রেখে ছোট বোনকে কেন বিয়ে দিয়ে দিচ্ছে। ও সেদিন তো ইভা বলল, আমার বোন কখনো বিয়ে করবে না, ও একা থাকতে পছন্দ করে। বড়জন বিয়ে করবে না তো আর কি করার, এজন্য ছোট মেয়ে তো আর বসে থাকবে না। এবার মা ভেতর থেকে ইভাকে নিয়ে বের হলো। ইভার হাতে চায়ের কাপ আছে, কিন্তু ইভা পুরো মুখ শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছে, এজন্য দেখতে পারছি না। এক এক করে ইভা সবাইকে চায়ের কাপ দিল, কিন্তু আমাকে কিছু খেতেই দিল না। একা আমার কানে কানে বলল, ভালো হয়েছে, শ্বশুরবাড়ি এসে না খেয়ে যাবি? ইভার মা এবার মাথার ঘোমটা সরিয়ে দিয়ে বলল, আশা করি আমার মেয়েকে আপনাদের পছন্দ হবে। বাবা আর আম্মু তো এক বাক্যে বলে দিল, মাশাল্লাহ, এবার মনে হচ্ছে যেন আমরা একটা মনের মতো বউ পাবো। ইভা আমার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করে বলল, কি সাহেব, পছন্দ হয়েছে? আমি হাত উপরে তুলে বললাম, একদম সেই থেকে সেই সুন্দরী লাগছে। একা আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আহারে কিছু ভালোবাসা, একজন আরেকজনকে ইশারা করে ভালোবাসা প্রকাশ করে, ইস কি রোমান্টিক সিন। দেখ বোন, এভাবে বলিস না, লজ্জা করে না আমার? একা আমার কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে বলল, সে কখন থেকে আমার ভাই বলেছে ভাবির সাথে একটু কথা বলবে, কিন্তু আপনারা ওকে কোনো সুযোগই দিচ্ছে না। আমার ভাইয়েরা সহ্য হচ্ছে না, প্লিজ আপনারা। আমার হবু শাশুড়ি বলল, যাও বাবা কথা বলো। আমি কি তাদের না করেছি? ইভা ওকে নিয়ে যাও ওর রুমে, আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে নিই। একার হাতে জোরে চিমটি দিয়ে বললাম, আগে বাসায় যাই, পরে তোরে আমার দেখার আছে। আমি তোরে বলছি এবার সাথে আমার আলাদা করে কথা বলতে চাই। একা দাঁত বের করে হেসেই বলল, বলতে হবে কেন, আমি জানি তোর মনের ভিতরে কি চলছে। একার কথা কানে না নিয়ে এবার পেছন পেছন যেতে লাগলাম। এবার আমাকে রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। এবার দরজা বন্ধ করে আয়নার সামনে বসে শরীরে সুঘ্রাণ জাতীয় কিছু একটা দিতে লাগলো। আমার নজর গেল ওপরে আমি ক্যামেরার মতো ছোট্ট কিছু একটা দেখলাম, তবে দূর থেকে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এবার আমার সামনে দাঁড়াতেই ও শরীর থেকে মাতাল করা একটা ঘ্রাণ বেশি আসছে, যে ঘ্রাণ আমাকে ওর কাছে টেনে নিচ্ছে। আমার মুখ থেকে কাপড়টা সরিয়ে দিন না, আমি আপনার জন্য এত সুন্দর করে বউ সাজলাম শুধু আপনাকে দেখার জন্য। আমি এবার মুখের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে বললাম, সত্যি তোমাকে আজকে দেখতে দারুণ লাগছে। বিয়ের আগে তোমার সাথে কিছু করা পাপ বলে নিজেকে কন্ট্রোল করছি, নইলে লাইট বন্ধ করে সেই কখন। এবার আমার মুখে হাত দিয়ে বলল, থাকার বলতে হবে না, এসব শুনলে আমার লজ্জা করে। এই কয়েকটা দিন সহ্য করেন, তারপর আমাকে সম্পূর্ণ হক হিসেবে পাবেন। অপেক্ষা করতে মন চায় না। বাদ দেন, আপনাকে চা দেই নাই বলে কি আপনার মন খারাপ হয়েছে? একটু মন খারাপ হয়েছে। সবার সামনে আমাকে লজ্জায় ফেলে দিলেন। ইভা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের কাছে ওর মুখটা নিয়ে খুব সুন্দর করে আমার মাথা চেপে ধরে ওর ঠোঁটের উপর আমার ঠোঁট বসিয়ে দিল। আমি খুব যত্ন সহকারে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিলাম। এবার ঠোঁটের মাঝে এত মিষ্টি আমি আগে জানতাম না। আমি এবার ঠোঁটগুলো ললিপপের মতো ভিতরে নিয়ে নিলাম। জানি না এভাবে কতক্ষণ ছিলাম। যখন ইভার মাথা ছেড়ে ঠোঁটগুলো আমার ঠোঁটের থেকে আলাদা করলাম, তখন ইভা একটু দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। বুঝলাম ও লজ্জা পেয়েছে। বা হাত দিয়ে
লিপস্টিক মুছে বললাম, এভাবে যদি প্রতিদিন একটু একটু করে কিস খাওয়াতে তাহলে আমি তোমার জন্য জানটা কোরবানি করে দিতাম। এবার চোখ খুলে দরজার কাছে গিয়ে দরজা খুলে বেরোতে যাবে, তখনই আবার ফোনের স্ক্রিনের দিকে একটু তাকিয়ে আবারও দরজা বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে বলল, একটু লজ্জা পেয়েছিলাম, এজন্য চলে যাচ্ছিলাম। কিন্তু আমি আমার হবু স্বামী রেখে কিভাবে যাব? এত লজ্জা বি কী লাভ ম্যাডাম? আজকে ঠোঁটগুলো আয়ত্ত করে নিলাম, কোনো একদিন পুরো তুমিটাই আয়ত্ত করে দেব। এভাবে লজ্জা দিলে কিন্তু আমি চলে যাব বলে দিলাম। আচ্ছা বাবা, লজ্জা দেব না, আমার ভুল হয়ে গেছে, এই যে কানে ধরলাম। তবে আমার ডক্টর ম্যাডামের এত লজ্জা আমি নিজে আগেও জানতাম না। চলেন এখন বাইরে যাওয়া যাক। এবার হাত ধরে বিছানায় বসিয়ে বললাম, তোমার সাথে একটু ভালো করে কথা পর্যন্ত হয়নি, এত তাড়াতাড়ি বাইরে চলে যাবে? এবার আমার হাত ধরে বলল, তা মহাশয়, আপনি কি বলতে চান বলেন, আমি চুপটি করে শুনি আপনার কথা। তুমি এত মিষ্টি কেন বলো তো? আপনার মিষ্টি খেতে বুঝি খুব ভালো লাগে? আমার তো মিষ্টিই পছন্দ। এখন মিষ্টি যদি প্রতিদিন পেতাম তাহলে এই মিষ্টি খেতে বারবার তোমার কাছে আসতাম। আগে বিয়েটা করুন, তারপর প্রতিদিন খেতে পারবেন। এবার তোমার বোনকে তো দেখতে পেলাম না। আর বলিয়েন না, আপু তো সব সময় ওর কাজ নিয়ে বিজি হয়ে যায়, সারাদিন শুধু থানা নিয়ে পড়ে থাকে। এই জন্য তো আপু কাউকে এত বেশি সময় দিতে পারে না। দেখেন না, আজকে আমার বিয়ের মেহমান আসছে, এর পরেও কাজে বিজি। আপু তো আপনার উপর খুব রেগেছিল, আমি আপনার হয়ে আপুর কাছে মাফ চাইছি বলে মাফ পেয়ে গেলেন, নাহলে আপু আপনাকে জেলের ভেতরে ঢুকিয়ে ইচ্ছে মতো মারত। এবার থতনি ধরে বললাম, সামনে আমার বউ হবে, এতটুকু তো করতেই হবে। আমার অনেক ইচ্ছা আছে আপনাকে নিয়ে কক্সবাজার হানিমুনে যাব, আপনাকে নিয়ে পাহাড়ি এলাকায় যাব, রাঙামাটি যাব, দুর্গাপুর যাব, আরও কত জায়গায় আপনাকে নিয়ে আমার ঘোরার ইচ্ছা আছে, তার হিসেব নেই। একা বাইরে থেকে বলল, কিরে তোদের কথা কি হলো, নাকি বিয়ের আগে বাসর রাতের কাজ সেরে নিচ্ছিস? এবার আর ছেড়ে দিয়ে বললাম, দেখছো আমার বোন কিভাবে আমার পিছনে পড়ে থাকে, কই তোমার সাথে আমি একটু একাকিত্ব সময় পার করব, তার হতে দিল না। পরে অনেক সময় পাবেন, এখন চলেন যাই। দরজা খুলে একাকে বললাম, বাসায় আগে যেতে দে, পরে দেখ তোর কি অবস্থা করি। একা দাঁত বের করে বলল, দেখছেন ইভা ভাবি, ভাই আমাকে কি বলে? আমি রোদের মাঝে না থেকে বের হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে শুনি আর মাত্র 5 দিন পর আমার আর রিভার বিয়ে। বুঝলাম না এত তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করলো কেন। দেখি আগে বাসায় যাই। সব কিছু শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে সোফা থেকে উঠলাম। দরজা পর্যন্ত এসে পিছনে তাকালাম, কিন্তু আমি উপরে রিয়ার মতো কাউকে মনে হয় দেখলাম। আমি পিছনে তাকাতেই দেখি মেয়েটা ভিতরে চলে গেল। আমি শিওর যে ওটা রিয়া, কিন্তু ইভা তো বলল রিয়া থানার কাজে বিজি। ইভা আমার দিকে ইশারা করে বলল, কি হয়েছে? আমি বললাম রিয়ার মতো কাউকে আমি উপরে দেখলাম। এটা বলতে ইভার মুখ কালো হয়ে গেল। ও মুহূর্তে হাসি দিয়ে বলল, আরে না, তোমার দেখার ভুল, আপু তো থানায় আছে, এখন বাসায় যাও সুন্দর মতো, তোমার কিছু হলে আমি কিন্তু অসহায় হয়ে যাব। এবার দিকে ইশারায় কিস ছড়িয়ে দিয়ে বললাম, আমার কিছু হবে না ম্যাডাম, আপনার চিন্তা করতে হবে না। তাহলে আমি গেলাম। এবার হাসি দিয়ে বলল, আচ্ছা জানবো, আবার অতি শীঘ্রই দেখা হবে। গাড়িতে বসার পর আনোয়ার নাম্বার থেকে একটা মেসেজ আসলো। সেখানে লেখা আছে, নিজের বিপদ নিজেই টেনে আনলি তো, ফেসে গেলি বিপদে, এখনো সময় আছে, এই মেয়েকে বিয়ে করিস না, তাহলে হয়তো বাঁচতে পারবি। আমি মেসেজ কেটে ফোনটা পকেটে ঢুকিয়ে দিলাম। এবার সুন্দরী মেয়ে, তারপরে আবার ডাক্তার, ওকে হয়তো অনেক ছেলে পছন্দ করতে পারে, এজন্য আমাকে এসব উল্টাপাল্টা মেসেজ দিয়ে ভয় দেখাচ্ছে। আমি যেভাবে ভয় পাই না, ওরা বোধহয় তা জানেই না। বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি মাহি আমার ছোটো বোনের সামনে বসে আছে। মাহিকে দেখে বললাম, কি মাহি, কখন আসছো? যান ভাইয়া, আপনি আর আমার সাথে কথা বলবেন না। বউ দেখালেন একা একা, আবার বিয়েটাও কি একা একাই করে দিবেন? তোমাকে কল দিতে চেয়েছিলাম, কিন্তু মনে ছিল না আমার। আপনার মনে থাকবে কেন, এখন তো আমাদের বাসা থেকে চলে আসছেন, আমাকে তো এখন ধীরে ধীরে ভুলে যাবেন, জানি তো আমি। হয়েছে, তোমার ফালতু কথা রাখো। এখানে আসছো ভালোই হয়েছে, সবাই মিলে আজকে বসে বসে আড্ডা দিব। আমি গিয়ে সবার মাঝে বসলাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে? কে মানে? তুমি আমাকে এত রাত্রে ভুলে গেলে? আরে ইভা, তুমি? তোমাকে ভুলে যাইনি, এখনও ঘুমাচ্ছি তো এই জন্য। ও আচ্ছা, তাই বলেন। এখন তাড়াতাড়ি রেডি হয়ে মার্কেটে চলে আসেন। সকাল সকাল আবার মার্কেটে কেন? কয়টা বাজে আপনার খেয়াল আছে সাহেব? 10টার উপরে বাজে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসেন বলছি। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। 10 মিনিটের মাঝে আমাদের বাসার সামনে আসবেন। কিভাবে আসবেন আমি জানি না, যদি একটু লেট হয় তাহলে গুনে গুনে আমি আপনার কাছ থেকে হিসাব নিব বলে দিলাম। এবার ফোন কেটে আমি ওয়াশরুমে চলে গেলাম।
ফ্রেশ হয়ে নিচে নামতে আম্মু বলল, টেবিলে বস, আমি নাস্তা রেডি করছি। লাগবে না আম্মু, বাইরে থেকে কিছু খেয়ে নেব। বাসা থেকে বের হয়ে সরাসরি একটা রিক্সা নিয়ে এবার বাসার সামনে চলে গেলাম। গিয়ে দেখি এবার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রিক্সায় উঠে আমার পাশে বসে বলল, আপনার ভাগ্য ভালো যে 1 মিনিট আগে এসেছেন, না হলে আজকে আপনার খবর ছিল। আমি জানি তুমি আমার গায়ে হাত তুলতেই পারবে না, তুমি আমার লক্ষ্মী বউ না। এবার আমার হাত জড়িয়ে ধরে বলল, বউ তো এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হব। এভাকে নিয়ে আমি মার্কেটে চলে গেলাম। হবু বউ মার্কেট করবে, টাকা তো আমায় দিতেই হবে নাকি। সব কিছু শেষ করে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে সে অপেক্ষার দিনটা চলে আসলো। আজকে আমি ইভাকে বিয়ে করতে যাচ্ছি। কিন্তু এই কয়েকদিন ধরে রুদ্রকে একটু দেখি নাই। রুদ্রকে আবার কোথাও চলে গেছে নাকি, ওর ফোন নাম্বার নিতে আমার মনে ছিল না। যাই গিয়ে দেখি রুদ্র কোথায় আছে। রুদ্র রুমের সামনে গিয়ে দেখি ওর রুমে তালা ঝোলানো, ও কোথাও যায়নি। এই কয়েকদিনেও আমার নজরে পড়লো না, কাহিনী কি? ধুর, ওর জন্য আমার এত চিন্তা করে লাভ আসেনি। ও আমার একদিনের বন্ধু। যাই আমি কি শুভ কাজটা সেরে আসি। আমি আমার রুমে গিয়ে দ্বিতীয়বারের মতো বরের কাপড় পরে রেডি হয়ে নিলাম। আত্মীয় স্বজনের মাঝে গ্রাম থেকে শুধু আমার চাচাতো ভাইয়ের বোনই এসেছে। রেডি হয়ে নিচে নামতে একা বলল, রেডি হতে এত দেরি লাগে? আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর অপেক্ষা করতে হবে না বোন আমার, এখন চলেন যাওয়া যাক। আমি গিয়ে আমার পাশে বসলাম। গাড়িতে বসার পর আবার ইভা কল দিল। যতক্ষণ পর্যন্ত আমি মেয়েকে বিয়ে না করব, ততক্ষণ পর্যন্ত এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে, তা আমি বুঝতেই পারছি। আমি ফোন রিসিভ করে আস্তে করে বললাম, এ মেয়ে, তোমার কি একটু সহ্য হচ্ছে না? না, আমার সহ্য হচ্ছে না। সেই কখন থেকে আপনার জন্য বসে যে অপেক্ষা করছি আমি, কিন্তু আপনার কোনো খবরই নেই। তাড়াতাড়ি আসেন বলছি। আমি গাড়িতে আছি, কিছুক্ষণের ভিতরে চলে আসব। ফোন কেটে দিয়ে আবার চুপটি করে বসলাম। অল্প কিছু সময়ের ভেতরেই ইভাদের বাসার সামনে চলে আসলাম। মুখের ওপর রুমাল চেপে গাড়ি থেকে নামলাম। আমি নিজে একা একা হেঁটে বিয়ের পিঁড়িতে গিয়ে বসলাম। আমাদের বিয়ে দেখার জন্য অনেকে এখানে এসেছে। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আগে বিয়ে করেছি, কিন্তু এবার কেউ না থাকার কারণে লজ্জা লাগছে। আমি একা বসে আছি দেখে মাহিয়ার একা আমার পাশে এসে বসলো। একা আমাকে বলল, ভাইয়া, এখানের পরিবেশ আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। সবকিছু কেমন যেন একটু রহস্যময় লাগছে। সারাদিন ভূতের মুভি দেখিস তো, এই জন্য তোর কাছে সব কিছু রহস্যময় লাগছে। চুপ করে বসে থাক, নইলে মাথায় একটা দিব। আমার কথা শুনে একা চুপ হয়ে গেল। এই তো ইভাকে কয়েকজন ধরে নিয়ে আমার কাছে আসছে। ইভা আমার সাথে বসেই লম্বা করে মুখটা উপরে ঘোমটা টেনে দিল। আস্তে করে বললাম, তা ম্যাডাম, আমি কি আপনার চেহারাটা একটু দেখতে পারবো? ইভাও কণ্ঠ নিচে নামিয়ে বলল, এত দেখতে হবে কেন সাহেব? একটু অপেক্ষা করতে পারেন না? আমি বলি কি, একেবারে বাসরাতে দেখবেন আমাকে। এর মাঝেও কাজে এসে বলল, সবাই যেহেতু রেডি আছে, তাহলে আমি বিয়ের কাজ শুরু করি, কেমন? এ কথা বলে কাজী লিখতে শুরু করলো। কাজী যখন আমাকে বলল কবুল বলার জন্য, তখন ইভা বলল, কাজী সাহেব একটু দাঁড়ান, আমার কিছু কথা আছে। আগে বিয়েতে শেষ হয়ে যাক মা। কাজীর কথা না শুনে আমাদের সবাইকে অবাক করে দিয়ে এবার দাঁড়িয়ে মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে আমাকে সরাসরি বলল, কুত্তার বাচ্চা, তোরে আমি বিয়ে করব? তোর এই কথা বললো কে যে তোরে আমি বিয়ে করব? এবার এমন কথা শুনে আমি বোকা হয়ে গেলাম। এবার দিকে তাকিয়ে বললাম, কি বলে এইসব? তোমার কি মাথাটা গেছে নাকি? এবার আমার পাঞ্জাবির কলা শক্ত করে ধরে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিয়ে বলল, তোরে আমি বিয়ে করবো এটা তুই ভাবলি কি করে? এতদিন তোর সাথে আমি অভিনয় করেছি, যাতে সবার সামনে তোকে তোর পরিবারকে অপমান করতে পারি। আমার শরীরের উপর পানি দিবি, আমার আপুকে লিফ কিস করবি, আর আমি তোকে ছেড়ে দেবো রে গোলামের পুত? তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি বিয়ে করব? তুই ছোট লোক, তোর বাবা ছোট লোক, আর তোর বোন তো নষ্টা একটা মেয়ে। ওরে বেশ্যালয় পাঠিয়ে দে, তাহলে কিছু টাকা হয়তো ইনকাম করতে পারবি। এবার যা বলছো বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। এতক্ষণ আমি কিছু বলিনি বলে কি আমার পরিবারকে যা ইচ্ছে তাই বলবে? এর মাঝে চারদিক থেকে পুলিশ আমাদের এসে ঘেরাও করে ফেললো। রিয়া গাড়ি থেকে নামতে নামতে বলল, আমি তোরে আগেই বলছি আমার সাথে লাগতে আসবি না, আমি তোরে ল্যাংটা করে রাস্তায় পিটাবো। আজকে সেই দিন এসে গেছে। আমার প্রিয় বোন ইভা, তোরে অনেক অনেক ধন্যবাদ। তোর জন্য আজকে এত কিছু হয়েছে। কি বলো আপু, ধন্যবাদ দিতে হবে কেন? তুমি তো জানো তোমাকে কেউ অপমান করলে আমি সহ্য করতে পারি না। আর রাস্তার 2 টাকার মুচির ঘরের মুচি তোমাকে অপমান করে, ওর এত বড় সাহস? বাবা দূর থেকেই বলল। তোমরা সবাই মিলেমিশে। এ পর্যন্ত বলতেই একটা কনস্টেবল এসে বাবার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে বলল, কথা বললে খবর আছে, বলে দিলাম। আমি দূরে থাকা রৌদ্রের দিকে তাকালাম। রৌদ্র মাথা নিচু করে বলল, আমার এখানে কিছু করার নেই বন্ধু। আমি তোরে বাঁচাতে আগেই সবকিছু বলেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করলি না। আমি আমার পরিবারের মানুষগুলোর দিকে তাকিয়ে অসহায় হয়ে গেলাম। চোখ বন্ধ করে নিলাম।
আমি যে কত বড় একটা ভুল করে ফেললাম ইভাকে বিশ্বাস করে। এখন তা বুঝতে পারছি, তবে সময় হারিয়ে সব কিছু বুঝতে পারছি। চোখ বন্ধ করে কি চিন্তা করছিস? পালানোর জায়গা পাবি না আজকে। আমার সাথে তুমি যা ইচ্ছা করো, প্লিজ আমার পরিবারকে ছেড়ে দাও। এভা পা থেকে জুতো খুলে হাতে নিয়ে বলল, আগে আমার ভেতরে থাকা রাগটা একটু কমিয়ে নি। এতদিন তোর সবকিছু মুখ বুজে সহ্য করেছি। এ কথা বলার পরই এভা একের পর এক জুতো দিয়ে আমার গালে মারতে লাগলো। আমি শুধু চোখ বন্ধ করে সব কিছু সহ্য করছি। এসব কিছু দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার মরে যাওয়া বেশ ভালো ছিল। আমাকে মারতে মারতে ইভা একটা সময় হাঁপিয়ে গেল। আমাকে মারা বন্ধ করে ইভা বলল, আপু, আমার সব রাগ মিটে গেছে। এই নাও তোমার জিনিস, এখন তুমি বুঝে নাও আপু। আমি চোখ খুলে ইভাকে বললাম, আমার ওপর প্রতিশোধ নিলে আগেই নিতি, এভাবে সবার সামনে। তোরে এখনো যে মারি নাই এটা নিয়ে খুশি থাক। সেদিন মন চাইছিল তোকে আমি মেরেই ফেলি, শুধু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছি। আমি ছেলেটা খুব ঘাটতারা। একবার এখান থেকে আমি যেতে পারলে তোর অবস্থা সিরিয়াস করে দেব। যা, সবার সামনেই বললাম, তোরে রুমে নিয়ে গিয়ে এক রাত জোর করে সব কিছু করবো। পরে তোর এই রূপের ওপর আমি মুতে দেব। আমাকে তোরা দুই বোন মিলে কিছুই করতে পারবি না। এই কথা বলেই আমি মনে হয় খুব বড় অপরাধ করে ফেলেছি। রিয়া আমাকে লাথি দিয়ে নিচে ফেলে বলল, তোর তো সাহস কম না? আমার বোনকে নিয়ে এত বড় একটা কথা বললি? আজকে তোরে আমি খাইছি। রিয়া আর ইভা আমাকে নিচে ফেলে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি শুধু মুখ বুজে মার খেতে লাগলাম। আমাকে আত্মরা করে রৌদ্রকে বলল, আমার পরিবারের সবাইকে বাসায় দিয়ে আসতে, আর আমার উপর থেকে রাগ মিটে গেলে আমাকে বাসায় রেখে আসবে। আম্মু চিৎকার দিয়ে বলল, আমি আমার ছেলেকে রেখে কোথাও যাব না। তোমার কাছে অনুরোধ করে বলছি, ওকে ছেড়ে দাও প্লিজ। ও আর কখনো তোমার সামনে আসবে না। ইচ্ছা ছিল তোর শরীর থেকে সবকিছু খুলে তোরে মারবো, কিন্তু আন্টির মুখের দিকে তাকিয়ে তোরে ছেড়ে দিলাম। আশা করি বাকি জীবনেও আর আমার সাথে লাগতে আসবি না। আমার বোনকে তুই বিয়ে করবি? শালা, তোর কি সেই যোগ্যতা আছে রে? রাস্তার টোকাই ছেলে, যা এখান থেকে। আমি করে রিয়ার দিকে তাকিয়ে কিছু বলবো, তখন দুইটা মাইক্রোর ভেতরে ঢুকলো। মাইক্রোর ভেতর থেকে যে লোকটা নামলো তাকে দেখে সবাই বিজি হয়ে গেল। কেউ ওনার ব্যাগ হাতে নিচ্ছে, কেউ ওনাকে নিরাপত্তা দিচ্ছে। ওনাকে দেখে বুঝলাম হয়তো মন্ত্রণালয় থেকে এসেছে। ব্যথার যন্ত্রণায় আমি ভালো করে পর্যন্ত দাঁড়াতেও পারছি না। সেই মুরব্বী লোকটা এসে আমার সামনে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তোমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে কেন? তুমি তো নতুন জামাই, তোমাকে কেউ কি মেরেছে? না স্যার, ওকে আবার কে মারবে? এই তো একটু পড়ে গেছিল, আর একটু পরে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। মুরব্বী লোকটা বলল, ও তাই নাকি? তবে তুমি আজকে ইউনিফর্মে কেন? রিয়া তোমাকে কতবার বলছি, কাজ নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই। আজকে বিয়ের দিনেও পুলিশের পোশাক পরে আছো, এটা কি রিয়া? যাও তাড়াতাড়ি শাড়ি পরে আসো। না থাক, শাড়ি পরতে হবে না, পরে দেরি হয়ে যাবে। তুমি বরং এই ছেলের পাশে বসো, আমি তোমার বিয়েটা দেখে যাই। স্যার, এই ছেলের সাথে তো আমার ছোট বোনের। আপু, এখানে আমাকে টানবি না। আমি ঝামেলার ভেতরে নাই, সবকিছুর মূল তুই। এখন তুই সবকিছু সামলে নে। আহ, এত কথা বলে কি লাভ? রিয়া, তুমি তোমার হবু হাজব্যান্ডের পাশে বসো তো তাড়াতাড়ি। তুমি তো এই বাড়ির বড় মেয়ে, সবার আগে বিয়ে হলে হবে তোমার। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আমি মনে মনে বললাম, উনি কোনো সাধারণ লোক নয়। ওনার মুখের ওপর কথা বলার মতো কারো সাহস দেখছি না। আমি আর কি বলবো? উনি মনে করেছেন আমি রিয়াকে বিয়ে করার জন্য এখানে এসেছি, কিন্তু উনি তো আর আসল কাহিনী জানেন না। রিয়াকে বিয়ে করলে আমার জীবন শেষ। ধীরে ধীরে ভয়টা যেন বাড়তে লাগলো। এতক্ষণ এরা দুই বোন আমাকে মারছিল, এটা ঠিক আছে, কিন্তু এখন যা হচ্ছে না, এটা আমার ধারণার বাইরে চলে গেছে। মুরব্বী আমাকে বসতে বলে রিয়াকে আমার পাশে বসিয়ে দিল আর কাজীকে বলল আমাদের বিয়ে পড়াতে। আমি এবার দিকে ইশারা করে বললাম, এই ঘরের ভেতর ঢুকলাম না, একদিন এই ঘরের ভেতরে তো সম্মান নিয়ে নেব। অপমান করতে আমাকে এখানে নিয়ে এলি তো, এখন মজা বুঝবি, কত ধানে কত চাল। এবার যেন আমি এবার চোখে ভয়ের ছাপ দেখতে পেলাম। এখন যেন আমার ভেতরে একটু খুশি খুশির ভাব চলে এলো। মুরব্বী লোকটি বলল, জামাই বাবা, তুমি রিয়ার হাতটা ধরো, তাহলে আরও বেশি সুন্দর হবে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে একটা ভয়ের ভাষা কাজ করছে। যে মেয়ে কখনো বিয়ে করতে চায় না, সেই মেয়েকে আজকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এজন্য হয়তো ভয় পাচ্ছে। আমি এবার সুযোগ পেয়েছি, সুযোগ কেন হাতছাড়া করব? রিয়া আজকে বোবা হয়ে গেছে, কোনো কথা বলছে না। এই সুযোগটা আমি বরং কাজেই লাগাই। খপ করে রিয়ার হাত ধরে ফেললাম আর রিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে দিল। মুরব্বী আঙ্কেল আবার বলল, অন্য কেউ তো আর হাত ধরে নাই, ধরলে তো তোমার স্বামী ধরেছে। এত লজ্জার কি আছে মা? কাজী সাহেব, একটু তাড়াতাড়ি করেন প্লিজ। কাজী সব কিছু রেডি করে আমাকে কবুল বলতে বলল। ছোট বোনকে বিয়ে করতে পারিনি তো কি হয়েছে, বড়টাকে তো বিয়ে করতে পারবো নাকি? সুযোগ পেয়েছি, হাতছাড়া করি কেমন করে? আমি 3বার কবুল বলে দিলাম। রিয়াকে এবার বলা হলো কবুল বলার জন্য।
কিন্তু রিয়া অসহায়ের মতো সবার দিকে তাকিয়ে আছে। এই কথায় আছে না, ফান্দে পড়িয়ে বগে খান্দে রে। আহা, কি যে ভালো লাগছে। শেষে কোনো উপায় না পেয়ে রিয়াও কবুল বলে ফেলল। বিয়ে শেষ হতেই মুরব্বী লোকটা আমাকে জড়িয়ে ধরে বলল, রিয়া আমার নিজের মেয়ের মতো, ওকে কোনো কষ্ট দিবে না বাবা। আর কয়েকদিন পর আমি তোমাদের হাতে খাবার খেতে চলে আসবো, কিন্তু হঠাৎ করে এসে দেখবো আমার মেয়ে সুখে আছে কিনা। আর রিয়া, জামাইয়ের সাথে বাজে ব্যবহার করবি না কখনো। আমার এখন কাজে যেতে হবে, আমি তাহলে গেলাম মা। আর আমার সামনে তোরা গিয়ে শ্বশুর শাশুড়ির পায়ে সালাম কর যা। আমি বুকে সাহস নিয়ে রিয়ার হাত ধরে ফেললাম। চলেন বাবা মাকে সালাম করি। রিয়া শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি মাকে সালাম করে রিয়ার বাবা মাকে সালাম করলাম। আমার বাবা মা শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। ওনারা হয়তো এটাই চিন্তা করছে যে কি থেকে কি হয়ে গেল। মুরব্বী আঙ্কেল বলল, আমার কাজ শেষ, এখন যেতে হবে আমাকে। আবার হঠাৎ করে আসবো আমি তোদের দেখতে, তাহলে আমি গেলাম। এই কথা বলে মুরব্বী আঙ্কেল গাড়ি পর্যন্ত চলে গেল। মুরব্বী আঙ্কেল যেতেই রিয়া কান্না করতে করতে নিচে বসে গেল। রিয়া হয়তো এখন বুঝতে পারছে যে আমাকে বিয়ে করে কত বড় ভুল করেছে। এবার রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আপু, আমি অনেক অনেক সরি। আর আমরা কি জানতাম বল মন্ত্রীমশাই এখানে চলে আসবেন? যা হয়ে গেছে তার বলে কি হবে, সময় মতো তুই ডিভোর্স দিয়ে দিবে তাহলেই তো। রিয়া কান্না করতে করতে বলল, কে ডিভোর্স দিব বল তুই? আমার শরীরে তো এখন কলঙ্কের দাগ লেগে গেছে। তুই আমার ছোট বোন হয়ে এটা করতে পারলি? তবে ওকে আমি ছাড়বো না, ওর কারণে সব কিছু হয়েছে না, ওকে আমি ছাড়বো না। এ কথা বলে রিয়া দাঁড়িয়ে কনস্টেবলের হাত থেকে লাঠিটা নিয়ে আমার সামনে এসে আমাকে মারা শুরু করলো। এখন আমার বাঁচার মতো কোনো রাস্তা নেই। রিয়া ইচ্ছে মতো আমাকে মারতে লাগলো। আমি শুধু সব কিছু মুখ বুজে সহ্য করতে লাগলাম। একা রিয়ার কাছে এগিয়ে এসে বলল, প্লিজ আপু, আমার ভাইকে আর মারবেন না। ভাইয়া তো ইচ্ছা করে আপনাকে বিয়ে করে নাই। আপনি রাজি না হলে ভাইয়া কি আপনাকে বিয়ে করতো? রিয়া আমাকে মারা বন্ধ করেই একটা কাগজ হাতে নিল। ওখানে কিছু একটা লিখে আমার হাতে কলম দিয়ে জোর করেই রিয়া আমার কাছ থেকে সাইন করে নিল। যেখানে আমার দাঁড়ানোর শক্তি নেই সেখানে কিভাবে আমি সাইন করব? শুধু সব কিছু তাকিয়ে দেখছি। রিয়া আমার হাত থেকে সাইন নিয়ে জোরে জোরে পড়তে লাগলো। আমি স্বয়ং নিজ মুখে বলছি, আজ থেকে আমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সবাইকে ত্যাগ করে দিলাম। তোমরা আর আমার চিন্তা করবে না, আমাকে আমার মতোই থাকতে দাও। এতটুকু পরেই রিয়া জোরে জোরে বলল, এই ছেলে আজ থেকে আমাদের বাসায় থাকবে, তোদের সাথে আর কোনো সম্পর্ক নেই। ও নিজেই সব কিছু লিখে নিজেই সাইন করেছে, এখন তোরা যেতে পারিস। আপু, তুই নাই বিয়ে মেনে নিবি না? তাহলে ওকে আমাদের বাসায়। তখন মন্ত্রীমশাই বলল, শুনলি না যে উনি হঠাৎ করে আমাদের বাসায় চলে আসবেন, এসে যদি আমাদের একসাথে না পায় তাহলে সমস্যার সৃষ্টি হয়ে যাবে। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে কান্না করতে করতে চলে গেলেন। ওনারা খুব ভালো করেই বুঝে গিয়েছে যে রিয়ার সাথে ঝামেলা করে আমাকে নিয়ে যাওয়া অসম্ভব। এই জন্য ওনারা সবাই চলে গেল। আমি এখন নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পারছি। এই রিয়া আমার জীবনটা এখন নরক করে দেবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আগে আমি একটু সুস্থ হয়ে নেই, পরে দেখা যাবে কি করা যায়। রিয়া কয়েকজন পুলিশ কনস্টেবলকে বলল আমাকে ধরে যেন ভেতরে নিয়ে যায়। আর রিয়ার কথা শুনে কয়েকজন পুলিশ কনস্টেবল আমাকে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। এর মাঝে রুদ্র আছে। আমাকে একটা রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। সবাই চলে গেল, শুধু আমার পাশে রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্রকে দেখে বললাম, কে তুই যাস না কেন? এখানে দাঁড়িয়ে থাকলে তোর ম্যাডাম তোকে বকা দেবে। তোর জন্য আমার একটু কষ্ট লাগছে। আমি তোরে আগেই বলেছিলাম, আমার কথাটা শোন। এখন তো দেখলি কি হয়েছে। ভুল যেহেতু আমি করেছি, ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। আমার জন্য তোর চিন্তা করতে হবে না। এই কপালে হয়তো আমার শান্তি লেখা ছিল না, এজন্য আমার শান্তি হয়নি। হয়তো আমার কাছে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। দোয়া করিস আমার জন্য। একটু সুস্থ হলে পালিয়ে চলে যাবি। আমি যতটা সম্ভব তোরে সাহায্য করব। ওদের এমন এক পরিবার যে ওরা প্রতিশোধ নেওয়ার জন্য তোর শরীর থেকে মাংস কেটে নিতেও একটু দ্বিধা করবে না। রিয়া ম্যাডামের সাথে কাজ করি অনেক দিন হলো। ওনাকে কেউ না চিনুক, আমি তো চিনি। রুদ্র আমার পকেট থেকে মানিব্যাগ নিয়ে কিছু টাকা দিয়ে বলল, এই বাসার পিছনে একটা দরজা আছে, তবে এই দরজা দেখলে মনে হবে এটা একটা দেওয়াল। তুই শুধু চোখ বন্ধ করে দেওয়ালে একটা ঘষে দিবি, তাহলেই আপনি দরজা খুলে যাবে। আমি যতটুকু পারলাম তোর ইনফরমেশন দিয়ে সাহায্য করলাম। সেদিন তোর সাথে আমাকে রিয়া ম্যাডাম দেখে ফেলেছিল। আমি যেন তোরে কিছু না বলি, এজন্য আমাকে এতদিন আটকে রাখছিল। এখানে আমার কিছু করার নেই বন্ধু, মাফ করে দিস আমাকে। রুদ্রর দিকে তাকিয়ে কষ্টের মাঝে হাসি দিয়ে বললাম, মাপ চাইতে হবে না। তুই আমার জন্য অনেক কিছু করেছিস। ভুল তো আমি করেছি, তুই করিসনি। এখন এখান থেকে যা, কেউ দেখলে পরে সমস্যা হবে।
আমার কথা মতো রুদ্র চুপচাপ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ইভা কিসের জন্য একটা বক্স হাতে নিয়ে রুমের ভেতর ঢুকলো। হয়তো আমাকে চিকিৎসা করতে এখানে এসেছে। ইভা আমার সামনে এসে বসে বলল, এখন ভালো লাগছে শালা তোর? আমাদের পরিবারের মানুষ কতটা ভয়ঙ্কর এটা হয়তো তুই জানিস না। এখানে কি করতে আসলি? চলে যা এখান থেকে। ইভা আমার মুখ চেপে ধরে বলল, আমাকে তুই বলে ডাকিস? তোর এত বড় সাহস কে দিয়েছে রে? ফল কাটার একটা ছুরি হাতে নিয়ে বলল, দিব নাকি গলায় বসিয়ে? তুই মৃত্যুর ভয় কাকে দেখাস? আমি তো মরণের ভয় করি না। আমার যা ছিল সব কিছু আমি হারিয়ে ফেলেছি। এখন মরলেই কি আর বাঁচলেই কি? তোদের অত্যাচার সহ্য করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একটা মেয়ে চরিত্রে দাগ পড়ে কখন জানিস? যখন তার বিয়ে হয়ে যায়। আর তোর বোনের আমার সাথে বিয়ে হয়েছে, তাও সবার সামনে। আমি দাঁত বের করে হাসতে হাসতেই বললাম, আমাকে অপমান করতে এসে নিজেই ফেসে গেল। এবার একটা ইঞ্জেকশন বের করে আমার শরীরে দিয়ে বলল, মন চাইছে তোর গলা টিপে তোকে হত্যা করে ফেলি, শুধু আপু বলেছে বলে বেঁচে গেলি। ইভা, এই ছেলে ঠিক আছে তো? মরে টরে যায়নি তো আবার? রিয়ার কথা শুনে ইভা বলল, না আপু, তেমন কিছু হয়নি। তুমি এখানে কেন? রিয়া খাবার হাতে ভেতরে ঢুকে বলল, তুই এখন এখান থেকে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। এবার চোখ ঘুরিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি না ওর সাথে ঘর সংসার করতে চাও না? তাহলে? রিয়া এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুই যে আমার বোন, তোর কাছ থেকে আমি কি পেয়েছি? তুই জানিস আমি তোর কোনো ছেলের সাথে কথা বলা তো দূরের কথা, ওদের দেখতেই ইচ্ছে করে না আমার। সব কিছু জেনে তুই চুপ ছিলি, আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই এখন শান্তি পেলে তো? এবার দাঁড়িয়ে বলল, যেখানে তুমি একজন পুলিশ অফিসার হয়ে স্যারের সামনে কোনো কথা বলতে পারো নাই, সেখানে আমি কি করে বলবো আপু? তবে আমরা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এই ছেলের সাথে একটু বেশি করে ফেলেছি, যার কারণে ওর অভিশাপ এখন তোমার উপর পড়ছে। আমার কিছু করার ছিল না আপু, মাফ করে দিও আমাকে, আমি গেলাম। এই কথা বলে ইভাও চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে চোখের পানি মুছে মুহূর্তের ভেতরে চোখ লাল করে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিল। আমি আঘাত পেয়ে চোখ বন্ধ করে নিলাম আর বললাম, মারার ইচ্ছে হলে আমাকে মেরে ফেলেন। নিউজে আসবে বইয়ের হাতে স্বামী খুন। ইস, আমি তো ভুলেই গেছি। তো আমার প্রিয় বউ, আপনি ভালো আছেন তো? কই স্বামীর পা ধরে সালাম করলে না যে? রিয়া আমার গলা চেপে ধরে বলল, আমাকে আর একবার বউ বললে তোর এখানেই খুন করে দিব। শুয়োরের বাচ্চা, যদি মন্ত্রী স্যার না আসতো তাহলে আমার কি এই বিয়ে করতে হতো? স্বামী হিসেবে না মানলে আমাকে এই বাসায় রাখলেন কেন? তোর উপর জমানোর রাগগুলো মিটিয়ে নেওয়ার জন্য। তোরে এভাবেই আমি ছেড়ে দেব, তোর জীবনটাকে আমি নরক বানিয়ে দিব। আমাকে আটকে রাখতে পারবেন তো পুলিশ ম্যাডাম? আমার কথা শুনে রিয়া এবার হাসতে হাসতে বলল, তুই আমার বাসা থেকে পালিয়ে যাবি? এটা যেন আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। যদি পারিস তো পালিয়ে দেখা। আর এই নে খাবার, কিছু খেয়ে নে, কারণ পালানোর জন্য তো তোর কিছু শক্তির দরকার। আমি খাবো না। আপনাদের অত্যাচার সহ্য করার চাইতে না খেয়ে মরে যাওয়াই ভালো। তুই না খেলে নাই, এই যে খাবার রেখে গেলাম তোর এখানে রাখছি, যাতে মন্ত্রী মশাই আমাদের একসাথে দেখতে পারে, উনিও যাতে বিশ্বাস করে আমরা সুখে শান্তিতে সংসার করছি। আমি অভিশাপ দিলাম আপনাকে, আপনি আপনার স্বামী ছাড়া কোনোদিন সুখে থাকতে পারবেন না, সে আমিই হই বা অন্য কোনো পুরুষ। আমি এখন চুপচাপ তোর কথা শুনছি কেন জানিস? শুধু ওই শালা মন্ত্রীর জন্য। ওর কারণে এই চাকরি আমি পেয়েছি। ওর সাথে এখন তো আবার উল্টাপাল্টা কিছু করা যাবে না, না হলে আমি তোরে বিয়ে করতাম না শালা। আর তুই অভিশাপ দিলে কিচ্ছু হবে না আমার। ওই কথাই আছে না, শকুনের দোয়ায় গরু মরে না। থাক তুই, আমি গেলাম। ওগো শোনেন না। রিয়া চোখ লাল করে আমার গলা চেপে ধরে বলল, আর একবার যদি এই কথা বলিস তাহলে তোর খবর আছে। যদি এমন কিছু বলিস তাহলে তোর শরীর কেটে মরিচ লাগিয়ে সাথে লবণ মিশিয়ে শরীরে লাগিয়ে দিব। এই জন্য যত চুপ থাকবি ততই তোর জন্য মঙ্গল। কি বললাম, মনে থাকবে তো তোর? না গো বউ, মনে থাকবে না। রিয়া এবার আমার কলার ছেড়ে দিয়ে বলল, আগে তুই একটু সুস্থ হয়ে নে, পরে তোর খবর করছি আমি। এ কথা বলেই রিয়া চলে গেল। আমি এবার মনের ভিতর একটা রাগ চেপে রাখলাম। আজকে এবার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। শুধু বিয়ে হওয়ার কথা ছিল না, ওর সাথে আজকে আমার বাসর রাত হওয়ারও কথা ছিল। কিন্তু সব কিছু গোলমাল হয়ে গেল। আমি সব কিছু সত্যি করবই। বাসর রাত তো আজকে আমি বানিয়ে ছাড়বো, সে ছোটো বোনই হোক আর বড় বোনই হোক। রিয়া রাখা খাবারগুলো আমি খেতে লাগলাম। এই মুহূর্তে আমার সুস্থ হওয়া খুবই দরকার। খাবার খেয়ে একটু শুয়ে থাকতেই মনে হলো যেন শরীরে সেই পুরাতন শক্তি ফিরে আসলো আবার। আমি বিছানা থেকে উঠেই রুমের এপাশ থেকে ওপাশে হাঁটতে লাগলাম। আমার এখন শুধু শক্তি দরকার, যা করার করব আমি আজই। আমি একটা ছেলে হয়ে কেন মেয়েদের অত্যাচার সহ্য করব? আমি তো ভাই হিজড়া না যে মেয়েদের অত্যাচার সহ্য করব আমি। দুজন মেয়ে আর একটা ছেলের বুদ্ধি সমান সমান। আমি কেন রিয়া রিবার কাছে মাথা নত করব? ওদের আমার দেখার আছে না? শরীর থেকে পাঞ্জাবি খুলে ওটা ছিঁড়ে আঘাতের স্থানগুলো বেঁধে নিলাম।
এখন যেন একটু একটু ভালো লাগছে। জানি না ইভা কি ইঞ্জেকশন দিয়েছে, যার কারণে শরীর একেবারে আগের মতো হিট চলে আসছে। জানালা থেকে বাইরে তাকিয়ে দেখি নিচে অনেক অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। কিন্তু চিন্তা করছি শুধু এখান থেকে কিভাবে পালিয়ে যাব। এসব চিন্তা করতে করতে অনেকটা সময় চলে গেল। হঠাৎ করে দরজা ঠেলে রিয়া ভেতরে ঢুকলো। রিয়া আমার শরীরের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে নিল। আমি রিয়ার সামনে গিয়ে বুকের মাঝে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, কি হয়েছে গো বউ? রিয়া চোখ বন্ধ করে ঠাস ঠাস করে আমার গালে আবার কষে 2টা চড় দিয়ে বলল, বাইরে চল আমার সাথে, আর কিছু পরে নে। বাসা থেকে কাপড় আনছি মনে হয় যেভাবে বলছেন, তবে আপনার ওড়না দিয়ে দেন। স্বামীর সামনে বউ অর্ধলগ্ন থাকলে ভালোবাসা বাড়ে। কোনো ছেলে আজ পর্যন্ত আমার সাথে কথা বলার পর্যন্ত সাহস পায় নাই, আর তুই এই কথা বললি? শরীরের মাংস টুকরো টুকরো করে কেটে পুকুরের মাছগুলোকে খাইয়ে দিব। আর কিছু বলবো না, এই জন্যই কথাবার্তা একটু হুশ করে বলবি। আর তুই খালি গায়ে থাকবি না কিভাবে থাকবি এটা আমার কি? চল বাইরে। দরজা ঠেলে রিয়ার পেছন পেছন বাইরে যেতেই সবাই দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এবার ওর বাবা মা খাবার টেবিলে বসা ছিল, ওরা আমার বডির দিকে তাকিয়ে আছে। আর কাজের মেয়েটার কথা কি বলবো, ও তো হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার আগের মতোই বুকের মাঝে একটা ঝাঁকুনি দিলাম। কাজের মেয়েটা আমার কাছে এসে বলল, ভাইজান একটু ছুঁয়ে দেখবো আপনার শরীরটা? আমি হাসি দিয়ে বললাম, দেখো তোমাকে না করছে কে? রিয়া চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর এখানে রাখছি কি এসব করার জন্য? রিয়া ওর ওড়না দিয়ে আমার শরীরটা ঢেকে দিয়ে বলল, যা থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আমার পরিবারের সবাই জানো, যেই কথা বলবে সব কিছুই তোর শুনতে হবে, বুঝলি আমি কি বললাম? একজন কনস্টেবল দরজা খুলে ভেতরে ঢুকে বলল, ম্যাডাম একটা মেয়ে আসে আপনার সাথে দেখা করতে, ওনাকে কি ভিতরে আসতে বলবো? ভেতরে পাঠিয়ে দাও। আর তুই কি দেখিস? তোরে কি করতে বলছি আমি? তোর কানে যায় নাই এই কথা? আমি টেবিলের সামনে যেতেই দরজার সামনে মাইশাকে দেখে অবাক হয়ে গেলাম। এতদিন পরে মেয়ে এখানে কি করে? হয়তো আমার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে। আবার ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, অভিযোগ করলেই বা আমার কি? মাইশাকে দেখে রিয়া বলল, কি চাই এখানে? আর যদি কিছু বলার থাকে তো থানায় গিয়ে বলবেন। মাইশা আমার দিকে তাকিয়ে রিয়াকে বলল, যদি অনুমতি দেন আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। মাইশার কথা শুনে একটু রাগ হলো, কিন্তু আমি আমার রাগটা ভেতরে চেপে রাখলাম। রিয়া বলল, যা বলার এখানে দাঁড়িয়ে বল। মাইশা আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনার এই খারাপ দিনে আপনার পাশে থাকতে চাই। শেষবারের মতো আমি আপনার কাছে এসেছি। পরিবার থেকে আমার বিয়ে ঠিক করেছে, আমাকে আবার ফিরিয়ে নেবেন? আমি আর এমন ভুল করব না, আমাকে মাফ করে দিন প্লিজ। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, এই বাসায় আমাকে নিয়ে আসছেন আমি মানলাম, হয়তো আপনি আমাকে মেনে নেবেন না, আমি মানি। কিন্তু আপনার সামনে এই মেয়ে আমাকে এসব উল্টাপাল্টা কথা বলছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। রিয়া আমার কথা শুনে মাইশাকে বলল, এই ছেলেকে আমি কিনে নিয়েছি মনে করতে পারো, এখন তুই এখান থেকে যেতে পারিস। মাইশা আবার আমাকে বলল, আমি কি এখন চলে যাব? কিন্তু ওরা যে প্রতিনিয়ত আপনার উপর অত্যাচার করবে। আমি আপনাকে মেসেজ করে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করবেন না। ভুল হয়তো আমি করেছি, কিন্তু আপনার কিছু হতে দিব না আমি। এত সাধু হলে কবে থেকে রে তুই? ওরা হয়তো আমাকে অত্যাচার করবে, কিন্তু আমার চরিত্রের উপর কেউ হাত দিতে পারবে না। হয়তো ওদের পরিবারের সবাই রাগে অহংকারী, তবে তোর মতো নষ্টা মেয়ে না যে বাইরে ল্যাংটা হয়ে অন্য পুরুষের সাথে শুয়ে থাকবে। এখান থেকে চলে যা, আমি তোর সাথে খারাপ কিছু করতে চাই না। যদি কোনোদিন এভাবে আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে বলে দিলাম, চলে যা এখান থেকে। রিয়া কনস্টেবলকে ডেকে বলল মাইশাকে বের করে দিতে। মাইশা যেতেই আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। পুরাতন ভালোবাসা বলা এত সহজ নয়। কোনো মতে চোখের পানি মুছে বললাম, রিয়া শুধু আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, পরে তুমি যা বলবে আমি তাই করব। ওকে দেখে মনটা খারাপ হয়ে গেছে। রিয়া আমার অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বিশ্রাম করো, আজকে কাজ করতে হবে না, যে রুমে ছিলে সেখানেই চলে যাও। আমি রিয়ার কথা মতো রুমে চলে গেলাম। রুমে এসে দরজা লাগিয়ে একটা হাসি দিলাম। মাইশের জন্য একটু খারাপ লাগছে, তবে রুমে এসেছি অন্য কারণে। রুমে বসে বসে বাসরাতে প্ল্যান করতে লাগলাম, কীভাবে ইভাকে বিছানায় নেব আর এখান থেকে পালিয়ে যাব। দেখতে দেখতে রাত হয়ে গেল। মনে মনে বললাম মাঝরাতে আমি আমার কাজ শুরু করব, যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকবে। আমার হুঁশ উড়িয়ে রিয়া বাহির থেকে বলল, কি রে তুই ভেতরে কি করিস? দরজা খোল, কাজ আছে। রিয়ার কথা শুনে দরজা খুলে দিয়ে বললাম, বলেন কি হয়েছে? কি হয়েছে মানে? তোরে এই বাসায় আনছি কি বসিয়ে রাখার জন্য? আর এটা মনে করিস না তুই চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবি। যা হাত মুখ ধুয়ে কাজে লেগে পড়। মেয়েদের এত রাগে মানায় না, সবসময় হাসি খুশিভাবে থাকবেন। কেমন যেন মুখটা সবসময় গোমরা করে রাখেন, একদম বাজে দেখায়। আমাকে কেমন দেখায় আর না দেখাই সেটা আমারটা আমি জানি। তোরে তো বলি নাই আমার সম্পর্কে কিছু বলতে। কি করতে হবে আমাকে? আমি এখন রুমে যাচ্ছি, কাজের মেয়েকে বলবি আমার জন্য কফি বানিয়ে দিতে।
সেটা নিয়ে আমার রুমে আসবি। এগুলো তো বোয়ার কাজ, আমি কেন এসব করব? কেন? তুই মনে হয় এই বাসার জামাই, যেভাবে বললি। এ কথা বলে রিয়া ওর মুখে ওর নিজেই হাত দিয়ে চেপে ধরল। রিয়া আমাকে কী যে বলল হয়তো ও নিজেও জানে না। আমি সুযোগ পেয়ে বললাম, আমি তো তোমাকে বিয়ে করেছি, আর আজকে আমাদের বাসরাত, সেই হিসেবে আমি তো তোমার জামাই। রিয়া ফল কাটার ছুরিটা আমার গলায় ধরে বলল, তুই এই বাসার কাজের ছেলে, আর স্যারের জন্য ভুল হয়েছে এটা মনে করিস না। সত্যি সত্যি আমি তোরে বিয়ে করেছি, কবুল বলেছি মুখ থেকে, কিন্তু মন থেকে তো আর বলি নাই। যা, এখন গিয়ে কাজ কর। বিয়ে হয় দিন কবলে, সেটা কেউ মন থেকে বলুক আর মুখ থেকেই বলুক, বিয়ে হবেই। তবে আমি যখন থাকবো না তখন ঠিকই বুঝবেন। যেদিন বলবেন তুই এখান থেকে যেতে পারিস, সেদিন ঠিকই বুঝবেন। এজন্যই বললাম, নিজেকে নিজে বুঝতে শিখুন। আমার শ্বশুর শাশুড়ি যেরকম বদমেজাজি আর রাগী, আপনিও ঠিক তাই। ওই কথাই আছে না, বাবা মা যেমন তার সন্তানও ঠিক তেমনই হবে। নিজের ভালো শিখতে নিজেরই হবে। আজকে যদি আপনি কাপড় খুলে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তাহলে কত ছেলে আপনাদের এগিয়ে আসবে। কিন্তু যখন রাস্তায় ঠিক এভাবে দাঁড়িয়ে কষ্টে কান্না করবেন, তখন মানুষ আপনাকে পাগল বলবে। সুখের দিনে সবাইকে পাবেন, কিন্তু কষ্টের দিনে কাউকে পাশে পাবেন না। শুধু সেই মানুষটা আপনার দুঃখ কষ্টে সবসময় পাশে থাকবে। শুধু সেই মানুষটাই আপনার দুঃখ কষ্টে আপনার সবসময় পাশে থাকবে। সেই মানুষটা হলো আপনার প্রিয় মানুষ, যাকে বলা হয় হাজব্যান্ড। আমি আপনাকে এসব বলছি কেন? আপনি তো এসবের আবার কিছুই বোঝেন না। আমি আর কিছু না বলে দরজা দিয়ে চুপচাপ বের হয়ে গেলাম। রিয়া রুমেই দাঁড়িয়ে আছে। বাইরে এসে দেখি ইভা কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি ইভাকে দেখে হাসি দিয়ে ঠোঁট কামড় দিলাম। ইভাকে আমি যা বোঝাতে চাইছি ও ঠিকই সব কিছুই বুঝে গেছে। আমি কিচেন রুমে গিয়ে কাজের মেয়েকে বললাম, একটা কফি বানিয়ে দাও তো, তোমার প্রিয় ম্যাডাম নাকি কফি খাবেন। কাজের মেয়েটা বলল, ভাইজান একটা কথা বলবো? বলো। রিয়া ম্যাডামকে বিয়ে না করে যদি আমাকে বিয়ে করতেন তাহলে আজকে রাতে আমাকে কাছে পেতেন। যেখানে রিয়া ম্যাডাম কারোর সাথে পর্যন্ত কথা বলে না, সেখানে আবার বাসার রাত। পেছন থেকে ইভা বলল, ঠিক কথাই তো বললে তুমি। এক কাজ করবে তুমি, যদি আপুকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তুমি ওকে বিয়ে করে নিবে। ওর সাথে রাস্তায় বস্তির মেয়েদেরই মানায়, আমাদের মতো ধনী পরিবারের মানুষদের চায় না। এবার দিকে তাকিয়ে শুধু হাসি দিলাম। আর কাজের মেয়েটাকে বললাম, কফি হলে দাও, আমি যাই। কেন আমার কথার জবাব দিবি না? আর তুই বললি কি আমার সাথে কথা বলার মতো তোর যোগ্যতাই নাই? কাজের মেয়ের হাতে কফির মগটা নিয়ে এবার সামনে গিয়ে বললাম, কার যোগ্যতা আছে আর কার নাই এটা তো মাঝরাতে দেখা যাবে। তবে আমি একটা কথা খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে আমি যাকে বিয়ে করার জন্য এখানে আসছি তার সাথে আমার বাসর হবে। সেটা জোর করেই হোক আর যেভাবেই হোক, দুই বোনের থেকে একজনের সাথে বাসর রাত হবেই, এটা আমি শিওর। ওস্তাদের মায়ের শেষ রাতে বলে না, আমার হিসাব নিকাশ হবে ওই শেষ রাতে, যেটা কেউ পর্যন্ত বলতেও পারবে না। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এটা হলো নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশের দিন শেষ। বুঝলেন মিস ইভা ডক্টর ম্যাডাম? ইভা সামন্তে বের হয়ে গেলাম। এবার শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি কফির মগ নিয়ে রিয়ার রুমে চলে গেলাম। গিয়ে দেখি উনি ল্যাপটপে কী যেন কাজ করছেন। দরজার কাছে দাঁড়িয়ে বললাম, আমি ভেতরে আসবো রিয়া? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এইভাবে আমার নাম ধরে ডাকবি না। আগে নাম ধরে ডাকার মতো যোগ্যতা অর্জন কর, পরে নাম ধরে ডাকিস। আয় ভেতরে। রিয়ার হাতে কফির মগটা দিয়ে বললাম, আপনি বরং ঠান্ডা মাথায় কফি খান, দেন আমি আপনার কাজ সেরে দিই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার কাজ করে দিবি? মনে হয় না তো কোনোদিন ল্যাপটপে হাত রাখছস। বাবারও তো টাকা পয়সা আছে যে কোনো দিন কাজ করা লাগবে না। এইসব করে দেখলাম প্রতিদিন যদি 20,000 করে খরচ করি তাও টাকা কমবে না। আর বড় ভাই তো বিদেশের স্থানে হয়ে গেছে, শুধু নিজেকে এত বড়লোক মনে করিনি। আমার কাছে কিছু নাই তো বাবা মায়ের টাকা দিয়ে আমি বড়লোক হয়ে কী করব? বাবার ভাইয়ের টাকার ক্ষমতা দিয়ে চললে এই শহরে আমার থেকে ধনী আর কেউই হতো না। আমি তো নিজের যোগ্যতায় চলি। একবেলা না খেয়ে থাকলেও আমার কোনো আফসোস নেই। এখন বলেন কি করতে হবে আমাকে? রে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার বললাম, কি করতে হবে বলেন আমাকে। স্ক্রিনের লেখাগুলো সবাইকে মেল করে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। রিয়ার কথা মতো আমি কাজে লেগে গেলাম। কিছুক্ষণের ভেতরে আমার কাজ শেষ হয়ে গেল। আমি রিয়ার হাতে ল্যাপটপটা দিয়ে বললাম, শেষ ম্যাডাম। রিয়া ল্যাপটপ পাশে রেখে বলল, এখন যা, তোর আর কোনো কাজ করতে হবে না। রিয়া, আমি আজকে রাতে পালিয়ে চলে যাব। আজকে আমাদের বাসর রাত, কিছুই তো হবে না আমাদের মাঝে। এজন্য আমি শেষবারের মতো আপনাকে নিজেতে ঘুম পাড়িয়ে দিতে চাই। আমি আমার বউকে ছুঁয়ে একটু অনুভূতি নিতে চাই। দেবেন আমাকে সেই সুযোগ? আমার কথা শুনে রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, তুই এখান থেকে আজকে রাতে পালিয়ে যাবি। আবার এই কথাটা আমাকে বললি? চেষ্টা করে দেখ বাহিরে পা রাখতে পারিস কিনা।
আবার পুলিশের দৌড়ানি খাইস না দেখিস। আপনি আমার কথা শুনে হাসলেন, তবে এটাই সত্যি। পারবি না পালিয়ে যেতে। সকালে সূর্য ওঠার পর যদি আপনি আমাকে পান, তাহলে সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকব। বিনা গার্ড ছাড়া আমি এই বাসায় থাকব, কখনো পালিয়ে যেতে চাইব না। আপনার বাসায় কেউ না থাকলেও আমি এ বাসার বাইরে যাব না। সে সকাল হলেই বোঝা যাবে। এখন যা এখান থেকে, বিরক্ত করিস না আমাকে। আমার একটা শেষ ইচ্ছে, আমি নিজ হাতে আপনাকে ঘুম পাড়িয়ে দেব। কেউ যদি বলে তুই তোর বউকে একা রেখে চলে আসলি কেন, তখন যেন বলতে পারি ওর সম্মতি নিয়েই আমি ওকে নিজ হাতে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, উল্টাপাল্টা কিছু করবি না তো আবার? আমার আম্মুর কসম করে বলছি, যদি আপনি ঘুমিয়ে যান তাহলে আপনার শরীরে টাচ করব না, শুধু কপালে হাত রাখবো, অন্য কিছু না। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, যা, অনুমতি দিলাম, তবে শুধু কপাল পর্যন্ত। রিয়া শুয়ে পড়তেই আমি ওর মাথার পাশে বসে রিয়ার মাথার চুলের খোপা খুলে চুলের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বললাম, রিয়া কিছু কি বলবো না এভাবেই চুপ থাকবো? বল কিছু। কখনো কারো প্রেমে পড়েছেন? আমি আর প্রেম, এটা আমার দ্বারা হবে না। রিয়ার কপালে হাত রেখে বললাম, খুব ইচ্ছে ছিল আপনার কপালে একটা কিস করা, তবে সেটা করতে পারবো না, অনুমতি নেই আমার। দেখবেন আমি চলে যাওয়ার পর ঠিকই আমাকে আপনার মনে পড়বে। তবে যাই কিছু বলি না কেন, আপনার শরীরের ঘ্রাণ আমাকে খুব কাছে টানে। ফালতু কথা বলাচ্ছে না, বলাই অনেক ভালো আমি মনে করি। এগুলো আপনার কাছে ফালতু মনে হয়, তবে এই ভালোবাসা আপনাকে একদিন তিলে তিলে শেষ করে দেবে। আপনি একদিন এই ভালোবাসার জন্য পথের ভিখারি হবেন। আপনি তো বলেছেন কোনো ছেলে আপনার হাত ধরা তো দূরের কথা, কথাই বলেন না আপনি ছেলেদের সাথে। আমি একদিনে যদি আপনার কপাল পর্যন্ত আপনাকে বলে অনুমতি নিয়ে আপনার কপালে হাত রাখতে পারি, যদি 1 মাস কাছে থাকতাম, তাহলে আপনি নিজেই আপনাকে সঁপে দিতেন আমার কাছে। সেদিন আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতেন। ভালোবাসা এমন এক জিনিস যেটা দিয়ে পৃথিবীর সকল কিছু নিজের আয়ত্তে নিয়ে আসা সম্ভব। এই যেমন আমি আপনাকে একদিনে কিছুটা আমার আয়ত্তে নিয়ে আসছি। রিয়া কিছু বলতে যাবে, তখন আমি আর মুখে হাত রেখে বললাম, আর কিছু বলতে হবে না। আর আমি জানি তো আপনি কি বলতে চাইছেন, কোনো কথা বলতে হবে না। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে যান। আমি যাওয়ার পর হাজার খুঁজে আমাকে পাবেন না। আমি সবসময় বলি আমি ছেলেটা খুব ঘাটতেরা। রিয়া শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি এবার কোনো কথা না বলেই রিয়ার মাথায় হাত দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে লাগলাম। ধীরে ধীরে রিয়া গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। ইচ্ছে করলে আমি ওর সাথে এখন সব কিছুই করতে পারি, তবে ওকে আমি কথা দিয়েছি, এজন্য কিছুই করব না। যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে আমার বিয়ে হয়নি, কিন্তু বাসরাত হবে না এটা তো নয়। ধীরে ধীরে আমি রিয়ার পাশ থেকে উঠে দরজার কাছে চলে গেলাম। রিয়ার ফোন দরজার সামনে রেখেই দরজার বাহির থেকে বন্ধ করে দিলাম। বাহির থেকে জানালাগুলো ভালোভাবে বন্ধ করে দিলাম, যাতে রিয়া ঘুম থেকে উঠে হাজার চিৎকার করলেও কেউ দরজা খুলে দিতে না পারে। ওর চিৎকার 4 দেয়ালের মধ্যেই যেন বন্দী হয়ে আটকে থাকে, কলও দিতে পারবে না। সকালের বাবা মা এসে ও রুম খুলে দেবে, এটা করার একটা কারণও আছে। এখন আমি ইভার রুমের সামনে গেলাম। জানালা দিয়ে উকি দিয়ে দেখি ইভাও গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। জানালার একটা রড খুব কষ্ট করে সরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে জানালা আবার ভালো করে লাগিয়ে নিলাম। আলমারি থেকে এবার ওড়না নিলাম। আমি ধীরে ধীরে বিছানায় উঠে ভালো করে এবার হাত পা বেঁধে নিলাম। এবার রুমের লাইট জ্বালিয়ে দিলাম। এবার এখনও ঘুমিয়ে আছে, ডাক দিব নাকি আমার কাজে লেগে পড়ব? না, আগে একটা ডাক দিয়ে নিই ওকে। আস্তে করে এভাকে একটা ডাক দিলাম। এবার চোখ খুলে আমাকে দেখে যেই চিৎকার দেবে, তখনই আমি ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মিশিয়ে দিলাম। এবার ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমিও ঠোঁট একধারে ধরেই আছি। এবার অবস্থা খারাপ দেখে ওকে ছেড়ে দিলাম। এবার জোরে জোরে শ্বাস নিতে লাগলো। যদি চিৎকার দেওয়ার চেষ্টা করিস তাহলে মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দেব, অযথা কষ্ট পাবি। এজন্য আমাকে আমার কাজ করতে দে। প্লিজ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না। কয়েকদিন পর আমার বিয়ে। আমি এবার চুলের মাঝে হাত বুলিয়ে বললাম, তোরে বিয়ে করব, এটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু একটা ভুলের কারণে আমার জীবন তছনছ করে দিলি। এভাবেই তো আমি তোকে আর ছেড়ে দেব না। আজকে আমাদের বাসরাত হবে। যদি আমি তোরে বিয়ে করিনি, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তো তোরে বিয়ে করতে এসেছিলাম। এবার বুঝতে পারছে যে আমি কোনোভাবে ওর কথা শুনবো না। এবার চাইলেও এখান থেকে যেতে পারবে না। এই জন্য এবার কান্না করে দিয়ে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, প্লিজ আমাকে তুই ছেড়ে দে। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি। একটা মেয়ে একটা পুরুষের কাছে সব সময় অসহায়। আমি আমি তখন এতটা বুঝতে পারিনি। বোন যা বলেছে তাই করেছি। মাপ চাইলে কেন? কান্না করলেও কিছু হবে না। আমি আগেই বলছি আমি ছেলেটা ঘাটতারা। একবার যেটা জেদ নেই সেটা আমি করেই সারি। পাশ থেকে কেসিটা হাতে নিয়ে এবার কাপড়গুলো কাটতে লাগলাম। হয়তো একটা মেয়ের অনুমতি ছাড়া এসব করা ধর্ষণ হবে, হলে হবে, কিন্তু আমি তো ওর জন্য এখানে আসছি। আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দেন আমাকে।
এইসব বলিস না, আমি এখন কোনো কথা শুনবো না। আমাকে আমার কাজ করতে দে। যদি চিৎকার করিস তাহলে তোরে কেউ বাঁচাতে পারবে না। 4 দেয়ালের আওয়াজ এই 4 দেয়ালে আটকে থাকবে। আমি ধীরে ধীরে এবার শরীরে সব কাপড় কেটে খুলে ফেললাম। আমি যেভাবে হোক তোকে এই বাসা থেকে বের করে দিব। দরকার হলে আপুকে আমি লাইনে এনে দিব, তাও আমার এত বড় সর্বনাশ করিস না। আমি শরীর থেকে শার্ট খুলতে খুলতে বললাম, আমার সাথে এসব কিছু করার আগে একবার চিন্তা করার দরকার ছিল, কিন্তু কি আর করবি, বলতো করেই ফেলেছিস। আমি শরীর থেকে সমস্ত কাপড় খুলে এবার ওপর চাপিয়ে পড়লাম। যেখানে রিয়ার সাথে শরীয়ত মোতাবিক আমার বাসর হওয়ার কথা, সেখানে ওর ছোটো বোনের সাথে জোর করে সব কিছু করছি। এটাই হয়তো নিয়তির লেখা। এবার সাথে কতক্ষণ নিষিদ্ধ খেলায় মগ্ন ছিলাম জানি না। এবার সাথে সব কিছু শেষ করে কাপড় পরতে পরতে বললাম, এখন কান্না করলে আর কিচ্ছু হবে না। এই বিষয়টা গোপনই রাখ। আমি এটাই বলি, কাউকে কিছু বলার দরকার নেই। আজকে আমি এখান থেকে পালিয়ে যাব, আর কখন এখানে আসবো না। এবার কান্নামাখা কণ্ঠে বলল, শুয়োরের বাচ্চা, তুই আমার সাথে কথা বলবি না? তুই আজকে আমার সব কিছু কেড়ে নিলি। আমি আমার স্বামীকে কি জবাব দেব? আমি এবার পাশে শুয়ে জড়িয়ে ধরে ওর ঠোঁটগুলো আমি আবারও আমার আয়ত্তে নিয়ে নিলাম। মন চাইছে আরেক রাউন্ড খেলি, কিন্তু যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোল করে ওকে ছেড়ে দিয়ে বললাম, মাফ করে দিস পারলে, আর কখন আমি তোর সামনে আসবো না। থুতো দিলাম আমি তোর মুখে। যদি আমার হাত পা খোলা থাকতো। যাই বলিস না কেন, তোর শরীরে বিনা তার ছাড়া কারেন্ট আছে। আমি তাহলে গেলাম, কাপড় পরে নিবি। আর এসব কাউকে না বলা উত্তম কাজ হবে বলে আমি মনে করি। তোরে সকালে আমার দেখার আছে, পালিয়ে যেতে পারবি না এটা আমি জানি। আমার ইজ্জত তুই নিয়ে নিলি, তোকে আমি খুন করব। আমাকে পেলে তো খুন করতি নাকি? থাকেন ম্যাডাম, আল্লাহ হাফেজ। এবার একটা হাত খুলে দিয়ে বললাম, নিজে নিজে সব কিছু খুলে কাপড় পরে নিস। আমি যদি এতটাই খারাপ হতাম, ইচ্ছে করলে আমি তোর এই গোপন পিক তুলে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে পারতাম, কিন্তু এসব কিছুই করিনি। শুধু বুঝিয়ে দিলাম যে একটা মেয়ে একটা ছেলের কাছে কতটা অসহায়। শুধু ছেলে মেয়ের সমান অধিকার হলে হয় না, আমরা যা পারি তা তুই পারবি না। আমরা না থাকলে তোদের মতো ছেলের জন্ম হতো না। আগে তো এটা চিন্তা কর, আমাদের মা বোন তোদের জন্ম দিয়েছে বলে তোরা এই পৃথিবীতে আসলি। আর আজকে সেই মেয়ের সাথে জোর করে এমনটা কিভাবে করলি? তুই জানিস একটা মেয়ে একটা ছেলের কাছে কতটা অসহায়ের পরেও? এবার কথা শুনে আমার কথা বলার ভাষাই হারিয়ে গেল। ও যা বলল সব ঠিক কথা। আমি মাথা নিচু করে এবার পাশ থেকে উঠে শুধু বললাম, পারলে মাফ করে দিস, তবে ভালো থাকিস। আর কখনো এই পাপের মুখ দেখতে হবে না, কখনো না। এ কথা বলে দরজার কাছে গিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দিলাম। এবার ভেতর থেকে চিৎকার করছে, কিন্তু বাইরে এই চিৎকার যাচ্ছে না। আমি রৌদ্রুর কথা মতো পিছনের দরজার কাছে চলে গেলাম। আর তারপর কি হবে এটা আপনারা আন্দাজ করে নিন। আর যদি জানতে চান, এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, গল্পটা কেমন হচ্ছে কমেন্ট করতে বলবেন না। ভালো না হলে বাদ দিয়ে দেব, আর যদি চান তাহলে চলতেই থাকবে। দেখা হচ্ছে আবারও। এ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।